ওকে। সো হ্যাঁ, সো আমরা বলতেছিলাম আমাদের আগে এই জিনিসগুলোকে ভালো মতো জানতে হবে। রিয়েক্টে যাওয়া মানে এই ভিডিওটা দেখার আগে, আমাদের এই জিনিসগুলো ভালো মতো জানতে হবে। দেন এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে কভার করব। ওকে। সো তার ভিতরে আপনার ভার লেট কনস্ট এটার পার্থক্যটা খুব ভালোভাবে জানতে হবে, তিনোটার ইউজ ভালোভাবে জানতে হবে। ডাটা টাইপস, স্ট্রিং, নাম্বারস, বুলিয়ানস, অ্যারে, অবজেক্টস, হ্যাঁ, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবজেক্টসের আপনার অ্যারে অবজেক্টসের পেজ আছে আলাদা, এই যে অ্যারে এবং অবজেক্টস, ঠিক আছে, অ্যারে অবজেক্টস দেন ফাংশনস, অ্যারে অবজেক্টস ফাংশন, এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে ওকে দেন আমরা চলে যাই নিচে। ইয়েস 6 ফিচার্স, হ্যাঁ, ডিস্ট্রাকচারিং, স্প্রেড অপারেটরস, টেমপ্লেট, লিটারেলস, এই জিনিসগুলো আমরা দেখব। মডিউল, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, হ্যাঁ, আমরা যখন রিয়েক্টটা ইনস্টল করি তখন আমরা কিন্তু ওখানে দেখছি যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট ওয়ার্ডটা ওখানে ইউজ হয়েছে, ঠিক আছে, এই জিনিসটা আজকে আমরা দেখব। এবং প্রমিস এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট, এই জিনিসটা কি এটা আমরা একটু ধারণা নিব, ঠিক আছে, একটু নতুন জিনিস, সমস্যা নাই। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি ডিস্ট্রাকচারিংটা কী জিনিস। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং, স্প্রেড অপারেটর অ্যান্ড টেমপ্লেট, লিটারেলস, এটা কি জিনিস এটা আমরা একটু জাস্ট এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো আমরা একটু করে চলে যাই, করে গিয়ে আমাদের স্ক্রিপ্ট ডট জেএসে চলে যাই। দেন এই জিনিসটাকে আমি কমেন্ট করে রাখি। ওকে। সো এখানে দেখেন ডিস্ট্রাকচারিং বলতে কি বোঝাচ্ছে, ডিস্ট্রাক্ট মানে স্ট্রাকচারকে ডিস্ট্রাকচার করা, রাইট, একটা স্ট্রাকচারটাকে ভেঙে সেখান থেকে কিছু নিয়ে আসা বা একটা ডিস্ট্রাকচার করা, ঠিক আছে। সো এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, দেখেন এই অবজেক্টটা যদি আমি জাস্ট এই জিনিসটাকে জাস্ট একটু ধরেন আমি এখানে এরকমই একটা অবজেক্ট বানাই, ঠিক আছে, এখানে নাম দিলাম const user names, okay, user name or let's say users data, হ্যাঁ, users data, ইউটা ছোট হাতে দেব, তবে ওকে। রিয়েক্টের ক্ষেত্রে কিন্তু আবার দেখা গেছে কম্পোনেন্ট যদি এখন আমরা বানাই তখন এটা আমরা বড় হাতের ইউজ করি, সেটা আমরা দেখব না পরে, সমস্যা নেই। সো এটা অ্যারে অফ অবজেক্ট দিয়ে দিচ্ছি, বাট আমরা এটা চাচ্ছি যে শুধু অবজেক্টস থাকবে। অবজেক্টসের ভিতর ইউজার্সের ডাটা বলতে ধরেন এখানে আমাদের থাকবে যেমন এই যে এরকম, এখানে যে এরকম আছে, হ্যাঁ, নেম থাকতে পারে, নেম, অ্যালাইস অ্যান্ড এই জিনিসগুলো, ঠিক আছে, নেম, এজ, সিটি, এই তিনটা জিনিস আছে, ঠিক আছে, অথবা নাম, অ্যালাইস, এজ, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। সো এখন এখান থেকে দেখা গেছে কি আমি ডিস্ট্রাকচার করে নিতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে নেম, এজ আর সিটি দিয়ে কল করলেই যেন আমি জিনিসগুলো পেয়ে যাই। হ্যাঁ, আমাকে আবার ইউজার্স ডাটা ডট নেম, তারপর ইউজার্স ডাটা ডট এজ, ইউজার্স ডাটা ডট সিটি, এভাবে কিন্তু আমাদের কল করতে হয়। বাট এভাবে কল না করে আমরা কিন্তু ডাইরেক্ট নেম, এজ আর সিটি তিনটাকে তিনটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারবো। কিভাবে দেখেন, এখন আমরা নতুন করে আবার ডিস্ট্রাকচার করব, আমরা আবার লিখব কনস্ট, এখানে আমরা দিব এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব ফার্স্টেই, দেন আমরা এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসব, নেম, এজ, সিটি, ওকে, নেম, এজ, সিটি দিয়ে আমি এখানে ইউজার ডাটাটাকে এখানে দিয়ে দিলাম ইকুয়াল টু ইউজার ডাটা। ওকে, কি বলতেছে এখানে, আচ্ছা, সো এটা কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে, বাট এটা প্রবলেম, এটা কোনো না। সো দেখেন এটা আমরা জাস্ট ডিস্ট্রাকচার করতেছি। ওকে, সো এখন এখানে আমরা যদি কনসোল লক করি, দেখেন আমি নেম লিখছি, সো এইভাবে না করে জাস্ট একটা একটা করে দেখি লগ। হ্যাঁ, আমরা জাস্ট দেখব নেম, এজ, সিটি। ওকে, নেম, এজ, সিটি আমরা এটা দেখতে চাচ্ছি কনসোলে। চলে যাই কনসোলে এবং আমরা ইন্সপেক্ট করি।
এটা আমি কোন পেজে আছি, আমি আছি হলো প্রি রিকোয়েস্ট। সো এটার ভিতরে আমার মনে হয় জাভাস্ক্রিপ্টটা অ্যাড করা নাই। সো এটার যে পেজটা আছে একদম লাস্টে চলে যাই, এই যে এটা। সো এটার মধ্যে আমি জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করে দিব। সো সেজন্য আমি নিচে চলে আসি, নিচে থেকে এইখানে স্ক্রিপ্টস সোর্স, ওকে, দেন এখানে বলে দিব আমরা জেএস, হ্যাঁ জেএস স্ল্যাশ স্ক্রিপ্টস ডট জেএস। ওকে, এখন কাজ করার কথা, দেখি এবার কি আসে। সো এখানে কি বলতেছে, নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। ওকে, সো এখানে এই যে এটার কারণে এররটা দিছে, বেসিক্যালি এটার কারণে। সো এখন আমরা আসলে কি করতেছি, এই অ্যারে থেকে এই অবজেক্টস থেকে আমরা এই জিনিসগুলোকে মানে ভেরিয়েবলে কনভার্ট করতেছি, ঠিক আছে, ডাইরেক্ট ভেরিয়েবলে কনভার্ট করতেছি। সো সেই জন্য আমরা এই উল্টা করে দিলাম, ঠিক আছে। জাস্ট এই অবজেক্টটাকে যদি আমি উল্টা করে এভাবে লিখি, তাহলেই কিন্তু আমার এটা থেকে এই ডাটাগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। এই কীগুলো ধরে আমরা ডাটাগুলো বের করে আনতে পারতেছি। এখন আমি যদি দেখি, আমি এখানে আসি, কি বলতেছে, ক্যানট অ্যাক্সেস নেম বিফোর ইনিশিয়ালাইজেশন। মানে কি, এটার জন্য মনে হয় এটা দিচ্ছে, রাইট, হ্যাঁ। এটা বলতেছে স্ক্রিপ্ট ডট জেএস এর 616 নম্বর লাইন, 616 নম্বর লাইন, গ্রিটিংস। আচ্ছা গ্রিটিংস, আচ্ছা গ্রিটিংস তো এখানে আমি কমেন্ট করে দিছি, এর জন্য আবার এটা এরর দিছে। আচ্ছা এগুলো কি পরে দেখতেছি। দেন আর কোনো প্রবলেম আছে, আর কোনো প্রবলেম নাই আই গেস। সো সিটি ইজ নট ডিফাইন্ড, সিটি হিয়ার ইজ সিটি। সো সিটি কি আর কোথাও আছে? আচ্ছা এটা আমি স্পেলিং ভুল করছি। হ্যাঁ, এখন দেখেন এখানে কি আসছে, অ্যালাইস 25 অ্যান্ড ওয়ান্ডারল্যান্ড। সো আমি নেম ধরছি, এজ ধরছি আর সিটি ধরছি, বাট এখান থেকে সেই ভ্যালুটা কিন্তু আমি পাচ্ছি। এই ডিস্ট্রাকচারিংটা কি আপনারা বুঝতে পারছেন? একটা অবজেক্টকে কিভাবে ডিস্ট্রাকচার করে তা ভেরিয়েবলে কনভার্ট করা যায়। খায়রুল ভাই আছেন? জি ভাইয়া আছে ভাইয়া। এই ডিস্ট্রাকচারিংটা বুঝতে পারছেন? ভাইয়া জি, যা লিখলেন বুঝতেছি, আর একবার একটু বুঝাই দিলে রিক্যাপ করলে ভালো হয়। আচ্ছা, মানে আমি লাস্ট দুইটা ক্লাস করে নিতে আমার একটু অসুবিধা হচ্ছে এটা বুঝতে। লাস্ট ক্লাসের কোনো অংশ না, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। সো এটা একটা অবজেক্ট, অবজেক্ট কীভাবে বানাইতে হয় সেটা অবশ্যই আমরা জানি। এবং অবজেক্ট যদি একটা বানাইতে পারি, অবজেক্টের ভিতরে কী থাকে, আমাদের কী থাকে, ভ্যালু থাকে, রাইট, কি ভ্যালু, কি ভ্যালু। সো কি ভ্যালু করে আমাদের তিনটা কি আছে, তিনটা ভ্যালু আছে। এখন এই কীগুলো, সেই কীগুলো যদি আমি পরে এখানে আরও আমি কনস্ট দিয়ে কিন্তু ভেরিয়েবল বানাচ্ছি, হ্যাঁ, কনস্ট দিয়ে আমি এখানে যদি কার্লি ব্রেসেসটা দেই, কার্লি ব্রেসেস দিয়ে আমি এখানে যদি ওই কীগুলোকে লিখে ইকুয়াল টু দিয়ে সেটার ভেরিয়েবলের নামটা লিখি, মানে বেসিক্যালি উল্টায় দেই আমরা বেসিক্যালি, হ্যাঁ, ইউজারটাকে আমরা ডান পাশে নিয়ে আসি এবং এ পাশে আমরা কার্লি ব্রেসেসের ভিতরে শুধু কি নেমগুলো লিখি, তাহলে এগুলো আমার কনস্ট্যান্ট ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এর ভিতর থেকে এই ডাটাগুলো আমরা রিসিভ করতে পারবো। ওকে, তার মানে ইউজার্স ডাটাকে আমরা ডিস্ট্রাকচার করতেছি, এই সিস্টেমটাকে বলা হয় ডিস্ট্রাকচারিং, সিস্টেমটাকে বলা হয় ডিস্ট্রাকচারিং। ওকে, ডিস্ট্রাকচারিং বলা হয়, বুঝতে পারছেন? ডিস্ট্রাকচার করে আমরা ভেরিয়েবল বের করে নিয়ে জি আসতেছি, ভাইয়া। ক্লিয়ার।
এখন কিন্তু আমরা জি ভাই, চাইলে আমরা clear। যদি শুধু এজটাকে এখন আমি ইউজ করতে চাই, ধরেন এজের সাথে আমি এজটাকে ইউজ করব, মানে এজটাকে আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এজটা কত পাবো, এই 25 পাবো, ঠিক আছে। সো আগে আমরা কিভাবে দেখতাম, আগে আমরা দেখতাম এটাকে কপি করে দেন, মানে এটাকে ধরে দেন ডট দিয়ে তারপর আমরা এজ দেখতাম, রাইট, অবজেক্টের ক্ষেত্রে। আর আমরা যদি ডিস্ট্রাকচার করে নেই তাহলে আমাদের এভাবে চেন করে দেখা লাগবে না, ডট নোটেশন দিয়ে দেখা লাগবে না, আমরা ডাইরেক্টলি এজ দেখতে পারবো। ক্লিয়ার? দেখেন এই যে 25 আসছে। ওকে, সো সেমভাবে আমরা যদি অবজেক্টকে ডিস্ট্রাকচার করতে পারি, আমরা অ্যারেকেও ডিস্ট্রাকচার করতে পারি। আচ্ছা, এখন অ্যারেকে ডিস্ট্রাকচারটা কিভাবে করতে পারি সেটা যদি আমরা একটু দেখতে চাই, এটাকে জাস্ট আমরা এখন কেটেও দিতে পারি। দেখেন এখানে এই যে অ্যারে আচ্ছা এটা হলো অবজেক্ট ডিস্ট্রাকচারিং, এটা আমরা দেখে ফেলছি অলরেডি, কমেন্ট করে দেই। স্প্রেড অপারেটরটা একটু আগে দেখে নেই, ঠিক আছে, স্প্রেড অপারেটর। আচ্ছা এখানে একটা আমরা এটাকে কমেন্ট করি ভেজাল করে। আচ্ছা, সো এখানে ধরেন আমরা একটা অবজেক্ট বানাইলাম, একটা অবজেক্টের নাম দিতে পারি ধরেন কি বলে, আচ্ছা এই যে, আচ্ছা ধরেন এখানে যে স্টুডেন্টস লিস্ট, const student, or let's say শুটকি লিস্ট 1 is equal to ড্রাই ফিশ, ড্রাইড শ্রিম্প, এগুলো কি জানি না। আচ্ছা যাই হোক, আচ্ছা মানে ড্রাইড ফিশ অ্যান্ড ড্রাইড শ্রিম্প। আচ্ছা ঠিক আছে, সো আমি একটু বাংলায় শুটকি লিখতে ভালো লাগে, ধরেন আমি এখানে লিখলাম কি বলে, শুটকি অতটা খাই না, খুব একটা জানি না, এখানে লিখতে পারি ধরেন পুটি শুটকি, ওকে, দেন চান্দা শুটকি, মলা শুটকি, গুড। সো আমি এই শুটকি দিয়ে আমি একটা অ্যারে বানাইলাম, শুটকি লিস্ট 1, দেন আমি আরেকটা শুটকি লিস্ট 2 বানাবো, ঠিক আছে। এখানে আছে চান্দা শুটকি, মলা শুটকি, আর এটা না পুটি শুটকি, এটা না, আমি এটার ভেরিয়েবলটা আমি একটু ডিফারেন্ট দিতে চাচ্ছি, ধরেন এখানে চিংড়ি শুটকি থাকতে পারে, চিংড়ি থাকবে, এখানে হিলসা থাকতে পারে বা ইলিশ নাকি, দেন এখানে থাকতে পারে ট্যাংরা, ওকে। সো আমরা ডিফারেন্ট শুটকির দুইটা লিস্ট বানালাম, ঠিক আছে। সো এখন আমরা চাচ্ছি যে আমরা এই দুইটা লিস্টকে একসাথে এক জায়গায় করব, ঠিক আছে, একটা অ্যারেতে কনভার্ট করব, মানে লিস্ট 1 লিস্ট 2 তো। সো এখানে দিব আমি কনস্ট ফাইনাল শুটকি লিস্ট, ফাইনাল একটা লিস্ট বানাতে চাচ্ছি, এবং এর ভিতরে আমি চাচ্ছি এই জিনিসগুলোও আসবে এবং এই জিনিসগুলোও আসবে। তো সেজন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো স্প্রেড অপারেটর ইউজ করব। কি অপারেটর ইউজ করব বলেন তো, এনিওয়ান? কি স্প্রেড অপারেটর। হ্যাঁ, স্প্রেড অপারেটরটা ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হয় ভেরিয়েবলের আগে 3টা ডট, ওকে, দেন অ্যারে নেম, ওকে, এভাবে। সো এখন আমি যদি এটা থেকে সব বের করে নিয়ে আসতে চাই, এনে মানে এটা কপি করব, বেসিক্যালি এটাকে কপি করে এটার ভিতরে ঢুকাই দিব, এটাকেও কপি করে এটার ভিতরে ঢুকাই দিব। সেটা যদি আমি করতে চাই আমি করব এখানে ডট, দেন আমি বলবো শুটকি লিস্ট 1 এই দিলাম, সরি ডট হয়েছে 2টা, হ্যাঁ 2টা দিলে হবে না, 3টা ডট দিতে হবে, ডট শুটকি লিস্ট 1, ঠিক আছে। এখন আমি যদি দেখতে চাই ফাইনাল শুটকিকে, দেখি ধরেন ফাইনাল শুটকিকে আমি দেখতে চাই, দিস ইজ নিউ কপিড
ফাইনাল অ্যারে, দেন কমা দিয়ে আমি এটা ফাইনাল শুটকি লিস্টটাকে দেখব। এখন আমি এখানে যদি দেই, এখানে বলতেছে নিউ দিস ইজ নিউ কপিড ফাইনাল অ্যারে। এই অ্যারের ভিতরে দেখেন এই যে পুটি শুটকি, চান্দা শুটকি, মলা শুটকি চলে আসছে। এগুলো কোথায় ছিল? এই শুটকি লিস্ট 1-এ ছিল, ঠিক আছে। আমি চাচ্ছি শুটকি লিস্ট 1-এরটাও থাকবে এবং 2-এরটাও থাকবে, তাই আমি কমা দিয়ে আবার সেম স্প্রেড অপারেটর দিয়ে শুটকি লিস্ট 2টাকেও আমি এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার শুটকি লিস্ট 2টাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে এখন কিন্তু পুরোটা মিলাইয়া, দুইটা মিলাইয়া একটা ফাইনাল লিস্ট হয়ে, মানে দুইটা মিলাইয়া একটা অ্যারে তৈরি হয়েছে, ঠিক আছে। সো এইটার লিস্টগুলোও কপি হয়েছে, এটার লিস্টগুলোও কপি হয়েছে, দুইটাই কপি হয়ে এখানে চলে আসছে। ওকে, সো এটা দেখেন। এখন আমি যদি দেখি, দেখেন এই যে পুটি শুটকি, চান্দা শুটকি, মলা শুটকি ছিল ফার্স্টে, দেন এই যে এটা কি ছিল? চিংড়ি ছিল। আমি চিংড়ি লিখতে গিয়ে ওকে, সো এবার দেখেন আপনি এই যেখানে চিংড়ি শুটকি এবং ট্যাংরা শুটকিও কিন্তু একই অ্যারের ভিতরে চলে আসছে, ঠিক আছে। এই অ্যারেতে কিন্তু কোনো চেঞ্জ হয় না, আমি কিন্তু এটা নিয়েও কাজ করতে পারবো। বাট এই দুইটাকে কপি করে আমি আরেকটা নতুন অ্যারে তৈরি করলাম। এটা বেসিক্যালি কি, ধরেন আপনি একটা বোতলের ভিতরে আপনার পানি আছে, বোতলের নিচে দিয়ে ছিদ্র করে আপনি আরেকটা বোতল নিচে দাঁড়া করে দিলেন, তো ওই এক বোতল থেকে আরেক বোতলে সবগুলো পানি পাস হয়ে গেল। মানে কি, আপনার একটা বোতল থেকে মানে ওই বোতলেও থাকবে। সো এটা একটু অন্যরকম, ওইভাবে এক্সাম্পল মিলতেছে না, কারণ কি এটা কপি করে নিয়ে আসতেছি আমি, ঠিক আছে। সো দুইটা থেকে কপি করে নিয়ে এসে আমি একটা লিস্ট, একটা অ্যারে কনভার্ট করলাম। ওকে, এ গেল স্প্রেড অপারেটর। এখন ডিস্ট্রাকচারিংটাও আমরা একটু দেখতে চাই, যে ডিস্ট্রাকচারিংটাও আমরা কিভাবে করতে পারি। ওকে, সো এখন আমরা দেখব অ্যারে ডিস্ট্রাকচারিং। সো অ্যারে ডিস্ট্রাকচারিংটা এখানে কিভাবে দিছে দেখি, দেখেন। আচ্ছা, এখানে দেয় নাই। সো এই যে, ঠিক আছে। সো এখানে 3টা ভ্যালু আছে। সো ধরেন এখানে আপনার কয়টা? 3টা ভ্যালু আছে না? সো 3টা ভ্যালু কিভাবে দেওয়া আছে? এভাবে দেওয়া আছে, রাইট। সো এইটাকে ধরেন আমি শুটকি লিস্ট 1টাকেই ধরি, হ্যাঁ, শুটকি লিস্ট 1টাকে ধরলাম আমি নতুন নামে। আমি এগুলো কিন্তু ভ্যালু, তাই না? এগুলো স্ট্রিংয়ের ভিতরে আছে, এগুলো ভ্যালু, এগুলো কিন্তু কোনো কি না, কোনো ভেরিয়েবলের নাম না। তাই আমি এগুলোর জন্য একটু আলাদা আলাদা ভেরিয়েবলের নাম দিতে চাচ্ছি। আলাদা আলাদা ভেরিয়েবল নাম দিয়ে আমি এই জিনিসগুলোকে কল করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে। ডিস্ট্রাকচারিংয়ের কাজই তো এটা, তাই না? সো এটাতে আমরা ডিস্ট্রাকচারিংটা কীভাবে করছি? এটাতে আমরা ডিস্ট্রাকচারিং করছি কীভাবে? এই যে এর ভিতর থেকে ভ্যালুগুলোকে আমরা, কীগুলোকে আমরা ভেরিয়েবলের নাম আকারে দিয়ে ভ্যালুগুলোকে আমরা পাচ্ছি। দেন এখানেও আমরা সেম কি করব, এখানে যেহেতু 3টা এলিমেন্ট, আমি 3টা নাম দিব। 3টা নাম দিলে 3টা নামের ভিতরেই 3টা ভ্যালু যেন অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। সো আমি এখন ধরেন আমি বলবো যে ডিস্ট্রাকচারিং শুটকি লিস্ট 1। ওকে, সো আমি এই জন্য আগে লিখবো যে কনস্ট, ধরেন এখানে লিখবো, এখানে অবজেক্টের ক্ষেত্রে কি করছি, সেকেন্ড কার্লি ব্রেসেস দিছি। আর অ্যারেতে যেহেতু আপনার থার্ড ব্র্যাকেট হয়, সো আমরা এখানে দিব থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এর ভিতরে এখন এইখানে আমি ওই শুটকি লিস্ট 1 যে ভেরিয়েবলটা আছে সেটাকে কপি করে এইখানে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই 3টা শুটকি 3টা অন্য নামে, ডিফারেন্ট নামে আসবে, ঠিক আছে। সো শুটকির নাম কি দিতে পারি? শুটকির নাম দিয়ে দিতে পারি শুটকি 1 2 3 দিতে পারি, অথবা ধরেন অন্য কিছু দেই, আবুল কাবুল দেই। আমি এই যে আবুল কাবুল ডাবুল নাম দিলাম, এই আবুল কাবুল ডাবুল নামে কিন্তু আমার এই 3টা, এই যে পুটি শুটকি, চান্দা শুটকি এবং মলা শুটকি চলে আসবে, ঠিক আছে। এখন আমি যদি দেখতে চাই console.log কি দিব, আবুলই দেখি, দেখেন আবুল দেখলাম, আমি এখানে কি পাবো, এই যে পুটি শুটকি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে ফার্স্ট ভ্যালুটা, এটাকে যদি একটু কপি করে আমি এটার কাছে নিয়ে আসি আপনাদের বুঝতে সুবিধা হবে।
এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, সো প্রথম ভ্যালুটা প্রথম ভেরিয়েবলে চলে যাবে, সেকেন্ড ভ্যালুটা সেকেন্ড ভেরিয়েবলে চলে যাবে, থার্ড ভ্যালুটা থার্ড ভেরিয়েবলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এভাবে তাহলে আমাদের এই তিনটা ভেরিয়েবল আমরা কিন্তু বানাই ফেললাম এই অ্যারে থেকে, ঠিক আছে। এখন আমি আবুল দেখতেছি, আমি যদি এখানে আবুলের সাথে কাবুলও দেখি, তাহলে আমি কি পাবো এখানে, এই যে পুটি শুটকি পাচ্ছি, চান্দা শুটকি পাচ্ছি, ঠিক আছে। এর সাথে আমি যদি আবার লাবুলও দেখি, তাহলে আমি তিনটা শুটকি পাবো, মলা শুটকি, ঠিক আছে। তার মানে যে কোনো একটা দিলে আমি একটা মানে তিনটাকে আলাদা আলাদা ভেরিয়েবলে কনভার্ট করে ফেললাম আমি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার তিনটা দরকার নাই, আমার ফার্স্টের ভ্যালুটা আর লাস্টের ভ্যালুটা দরকার আছে, মাঝখানের ভ্যালুটা দরকার নাই। তাহলে আমি জাস্ট একটা কমা বেশি দিয়ে দিব আর এটা খালি রাখবো। একটা কমা বেশি দিয়ে দিলে এটা কিন্তু আসলে নাই, এটা এখন সাদা হয়ে আছে দেখেন। সো এটাকে আমি জাস্ট কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন এই দুইটা ভেরিয়েবলের নাম দিছি, দুইটা ভেরিয়েবলের মাঝখানে একটা খালি রাখছি, ঠিক আছে। এটা অর্ডারটা ঠিক রাখতে হবে, আপনি যে ভ্যালুটা নিতে যাচ্ছেন সেই অর্ডারে আপনার ভেরিয়েবলের নামটা দিতে হবে, ঠিক আছে। সো আমি ফার্স্ট অর্ডার এবং লাস্ট অর্ডারে দিচ্ছি, দেখেন পুটি শুটকি আর হলো মলা শুটকি আসছে, মাঝখানে কিন্তু চান্দা শুটকিটা আসে নাই, ঠিক আছে। সো এটা ডিস্ট্রাকচারিংটা কি আমরা বুঝতে পারছি, কিভাবে একটা অ্যারেকে ডিস্ট্রাকচারিং করে আমরা ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। এনি কোশ্চেন? এনিওয়ান আপনারা আছেন নাকি ঘুমিয়ে গেছেন? না ভাইয়া আছি। এটা কি বুঝতে পারছেন ডিস্ট্রাকচারিংটা কি জিনিস? জি আচ্ছা ঠিক আছে। ভাইয়া, এটা কি আমরা রিয়েক্টের মাধ্যমে করব? মানে রিয়েক্টের ভিতরে আমাদের এই জিনিসগুলো অনেক লাগবে, এটা রিয়েক্ট ছাড়াও করা যায়, রিয়েক্টের ভিতরেও করা যায়, মানে এটা হলো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ও ES6 আচ্ছা, এর কিছু মেথড। জি ওকে, আচ্ছা। সো আমরা ডিস্ট্রাকশনটা দেখলাম। এখন এই যে এখানে এই জিনিসটাকে আরেকটু একটা জিনিস বাকি আছে এইখানে, এটাকে একটু আরেকটু যদি এখানে নিয়ে আসি আমি, আর এই জিনিসগুলো তো দেখা যেহেতু শেষ, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি। এখন এটাকে আমি আনকমেন্ট করি, আনকমেন্ট করে এই জিনিসটাকেও আমি নিয়ে আসি। আচ্ছা, সো এইখানে আমি দুইটা ভেরিয়েবলকে একসাথে করে একটা মানে কপি করে একটা নতুন ভেরিয়েবল বা একটা নতুন অ্যারে বানাইলাম, তাই না? সো এখন আমি চাচ্ছি এখানে আরও কিছু জিনিস আসবে যেটা এইখানে দুইটার ভিতরে একটাতেও নাই, মানে আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, আমি জাস্ট এখানে কমা দিয়ে আমি এখন যাই লিখি নিউ শুটকি, হ্যাঁ আমি লিখে দিলাম, দেন এখানে কিন্তু আমার এইটার সাথে সাথে নিউ শুটকিটাও অ্যাড হয়ে যাবে। এবং আমি যদি চাই আরও কিছু অ্যাড করব, আরও কিছু, আরও শুটকি, হ্যাঁ আরও শুটকি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি কনসোল ডট লিখি লগে, আমি যদি ফাইনাল শুটকিটা দেখতে চাই, আমি দেখব ওই যে আমার আরও শুটকি নিউ শুটকি এগুলো চলে আসবে। দেখেন এখানে এই যে নিউ শুটকি আরও শুটকিও চলে আসছে, ঠিক আছে। সো এভাবে আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে তো আনতে পারি, তার সাথে সাথে আবার নতুন করে আমরা নিজেরাও অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আমার এখানে প্রবলেম হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, গ্লিচ করতেছে। আচ্ছা, সো আমরা দুইটা জিনিস তিন চারটা জিনিস বুঝে গেলাম একসাথে, সুন্দর। সো ডিস্ট্রাকচারিং এবং স্প্রেড অপারেটর এটা হয়ে গেছে। আচ্ছা, স্প্রেড অপারেটর আবার আপনার দেখা গেছে আমি অ্যারেরটা দেখাইছি, আপনি কিন্তু আবার এটা কিন্তু অবজেক্টের ক্ষেত্রেও সেম, হ্যাঁ। আমাদের অবজেক্টটাকে যদি এটাকে নিয়ে আসি, আমরা একটা অবজেক্ট এখানে লিখছিলাম, আচ্ছা আগে আমি করে ফেলছি। ওকে, সো এখানে আমি একটা ইউজারের অবজেক্ট আছে, আমি চাচ্ছি যে নতুন একটা অবজেক্ট বানাতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখানে দিলাম এটা অ্যালাইস, কি বলে এটাকে দিব, আমি দিব যে
অ্যালাইস টেবল দিয়ে আমি এখানে এই ধরেন এটা তো অবজেক্ট, সো এইভাবে দিয়ে আমি কি করতে পারি, আমি ডট 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 ইউজার, হ্যাঁ এই ইউজারটাকে আমি স্প্রেড অপারের মাধ্যমে এই ইউজারের ভ্যালুগুলো এখানে আমি নিয়ে আসতেছি। ওকে, এখানে আমি নিয়ে আসতেছি, মানে এটা আমি অবজেক্টের ক্ষেত্রে স্প্রেড অপারেটরটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এই ইউজারের থেকে সবগুলো ভ্যালুকে কপি করে আমি আরেকটা নতুন অবজেক্ট তৈরি করে ফেললাম। ওকে, এখন আমি যদি এই নতুন অবজেক্ট যেটা বানাইছি এটার সাথে আমি আরও কিছু অ্যাড করতে চাই, ধরেন এখানে সিটি আছে, আমি এখানে কান্ট্রিও দিয়ে দিলাম। ঠিক আছে, দেন দিয়ে আমি এটাকে আমি লক করি। আলির হয়েছে কেন, আলিফ বানাইতেছিলাম, আচ্ছা যাক হয়েছে। দেখেন এখানে কি আসছে, এই যে দেখেন আমি কিন্তু এটাকে লক করছি, হ্যাঁ এটাকে কিন্তু আমি কনসোল লক করি নাই, এবং এটার সাথে কিন্তু আপনি যে বাংলাদেশটাও পাবেন। ঠিক আছে, সো এটার ভিতরে আমি জাস্ট কী করছি, আমি এটা ডট 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 ইউজার দিয়েছি, তার মানে এই ইউজার থেকে সব বের হয়ে গেছে, বের হয়ে এটার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এবং সাথে সাথে কমা দিয়ে আমি আরেকটা কি এবং ভ্যালু দিয়ে আরেকটা অবজেক্ট বা আরেকটা অবজেক্টের আরেকটা ভ্যালু আমি দিয়ে দিলাম, সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। সেম তাহলে আমাদের স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা যে কোনো একটা অবজেক্টকে কপি করে ফেলতে পারি, যে কোনো একটা অ্যারেকেও কপি করে ফেলতে পারি। ঠিক আছে, আবার এভাবে কিন্তু আমি চাইলে 2-3টা অবজেক্টকে সেম অ্যারের মতো 2-3টা অবজেক্টকে আমি কপি করে ফেলতে পারি। দেখেন আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি ইউজার 1 এবং একটা দিলাম ইউজার 2 দিয়ে আমি এখন ধরেন এটার নামটা সব কিছু সেম থাক, সমস্যা নেই, সেম থাকলে প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ধরেন এখানে আমি দিতে পারি নেম 2 H2 City 2। ঠিক আছে, অথবা জাস্ট আমি পুরোটাকে একটু আপডেট করে ফেলি, সময় তো লাগার কথা না। ঠিক আছে, ধরেন এর অনেক কিছু দিতে পারি, এখানে দিতে পারি ওর কি বলে সাবজেক্টস, হ্যাঁ ওর যে পড়াশোনা করে সেই সাবজেক্টস। ঠিক আছে, সাবজেক্টস দিয়ে আমি এখানে ধরেন সাবজেক্টসগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, কি আছে, টাইটেল আর হলো কোড, হ্যাঁ সাবজেক্ট কোড এবং সাবজেক্ট টাইটেল, এটা আমি দিয়ে দিতে পারি। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকুক, এরপরে আমি ডট দিয়ে এই যে সাবজেক্টটাকে আমি স্প্রেড অপারেটরের মাধ্যমে কপি করে এর ভিতরে আমি ঢুকাই দিলাম। এখন আমি দেখব যে আমার এই যে সাবজেক্টও চলে আসছে। ঠিক আছে, এই যে টাইটেল ম্যাথমেটিক্স, এটাকে যদি আমি একটু বড় করি, দেন আমি দেখতে পারবো টাইটেল ম্যাথমেটিক্স এবং কান্ট্রি বাংলাদেশ, এটা কি ছিল কোড, হ্যাঁ কোডটা মাঝখানে চলে আসছে, হ্যাঁ কোড মানে সবগুলো কিন্তু আমাদের চলে আসছে এখানে। ঠিক আছে, সো আমরা অবজেক্ট স্ট্রাকচারিং দেখে ফেললাম, অবজেক্ট স্ট্রাকচারিং, অ্যারে স্ট্রাকচারিং, স্প্রেড অপারেটর, তিনটাই কিন্তু কমপ্লিট করে ফেলছে। এরপর এখানে বলতেছে টেমপ্লেট লিটারেল, সেটা আমরা দেখছি অলরেডি, সেটা হলো ডাইনামিক স্ট্রিং দিয়ে আমরা কোনো একটা ডাইনামিক ভ্যালু কি করা, ইনজেক্ট করা। ওকে, সো আমরা তাহলে কি ডাইনামিক ভ্যালুগুলোকে ইনজেক্ট করতে পারি কি দিয়ে, আমরা এই ডাইনামিক স্ট্রিং অথবা লিটারেল, হ্যাঁ এটাকে বলা হয় লিটারেল। সো সবাই সাধারণত ডেভেলপাররা ডাইনামিক স্ট্রিং নামেই চিনে অথবা ব্যাকটিক নামে চিনে। ঠিক আছে, সো ব্যাকটিক অথবা ডাইনামিক স্ট্রিং বলতে পারেন। আচ্ছা এটা ওকে, এটা সো এটা অলরেডি আমরা দেখছি, তাও আমরা একটু জাস্ট কপি করে দেখি। সো এটা কি করছে, এটা গ্রিটিং নামে একটা ভেরিয়েবল বানাচ্ছে, এর ভিতরে হ্যালো দিয়ে একটা নেম নামে একটা ভেরিয়েবলকে পুশ করছে। সো এখানে একটা নেম ভ্যালু থাকতে হবে, নেম অ্যালাইজ দিয়ে দিলাম। সো এই নেমটা কিন্তু এখানে আমার চলে আসবে। ঠিক আছে, সো এটা আমি এইভাবে না দিয়ে আমি এটা ইউজার নেম দিয়ে দিই, অ্যান্ড এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো হ্যালো
অ্যান্ড দেন ইউজার নেম, তার মানে হ্যালো অ্যালাইস চলে আসবে এখানে, ঠিক আছে। তো এখন আমি যদি যাই, আচ্ছা এটাকে আমি তো কনসোল লক করছি, হ্যাঁ দেখেন হ্যালো অ্যালাইস চলে আসছে, ঠিক আছে। সো অ্যালাইস আসছে কোথেকে, অ্যালাইস আসছে এইখান থেকে। সো এটা আমরা কিভাবে লিখলাম, এটা কিন্তু ডলার সাইন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কালি ব্রেসেস দিয়ে এর ভিতরে আমরা ভেরিয়েবলের নামটা লিখে দিতে পারি, ঠিক আছে। বাট এটা যদি নর্মাল স্ট্রিং হইতো তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতাম না। দেখেন আমি যদি এটাকে কেটে নর্মাল স্ট্রিং দিলাম তাহলে কিন্তু এইটা সহ স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি যদি ব্যাকটিক দেই, ব্যাকটিক দিলে সেটা কিন্তু আপনার ভেরিয়েবলটাকে সে রিসিভ করে, ঠিক আছে, এবং ভেরিয়েবলের মানটাও সে দেখায়। ওকে, এ হলো ব্যাকটিক বা আপনার ওই টেমপ্লেট লিটারেল, ঠিক আছে। সো এরপরে আছে, এরপরে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো আপনার আচ্ছা এটা অলরেডি দেখে ফেলছি, অবজেক্ট স্ট্রাকচারিংটা দেখে ফেলছি, রিনেম আচ্ছা রিনেম ওয়াইল ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। আমরা তো ডিস্ট্রাকচারিং অলরেডি দেখে ফেলছি। সো ডিস্ট্রাকচারিং করার পরেও সেটাকে কিন্তু রিনেম করা যায়, ঠিক আছে। দেখেন আমি ডিস্ট্রাকচারিং কিন্তু যেই নাম আছে সেই নামেই নিতে হয় অবজেক্টের ক্ষেত্রে, নাম চেঞ্জ করা যায় না। অবজেক্টের ক্ষেত্রে আপনার অবজেক্টের ভ্যালু, আচ্ছা অবজেক্ট তো আসে নাই, সো এটা হলো অবজেক্ট, নাম হলো ইউজার। সো ইউজার অবজেক্ট থেকে আমি ডিস্ট্রাকচার করে নিয়ে আসতেছি নেমকে, ঠিক আছে। নেম দিয়ে আমি নেম পাবো, বাট আমি চাচ্ছি আমি নেম দিয়ে না, আমি নেমটাকে ইউজার নেম হিসেবে সেট করতে চাচ্ছি, ঠিক আছে। আর এজটাকে ইউজার এজ নামে সেট করতে চাচ্ছি। এখন আমি এখানে ইউজার নেম আর ইউজার এজ দিয়ে কিন্তু আমি ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। তো তার মানে কি আমি ডিস্ট্রাকচার করার পরে আমি সেটাকে অন্য কোনো নাম সেট করে দিতে পারি, অন্য কোনো নাম রিনেম করে দিতে পারি, ঠিক আছে। এখন আমি যদি যাই, আমি কিন্তু এই যে ইউজার নেম অ্যান্ড ইউজার এজ দিলে এই অ্যালাইস এবং 25 এটা কিন্তু আমি পাবো। এই যে অ্যালাইস 25 এটা কীভাবে পাচ্ছি, ইউজার নেম ইউজার এজ দিয়ে, বাট এটা কিন্তু এখানে নাই, ইউজার নেমও নাই ইউজার এজও কিন্তু এখানে নাই। সো এটা থার্ড স্টেপে হয়েছে, ঠিক আছে। সেকেন্ড স্টেপে এটাকে আমরা কি করছি, রিনেম করে দিছি, নতুন একটা ইউজার নেম সেট করে দিছি, এই যে ক্লোন দিয়ে আমি যেটা দিব সেটা হবে নতুন নেম, নতুন ভেরিয়েবল নেম, ঠিক আছে। সো সেট করে দিয়ে আমি সেই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমার এই মানটা অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে। এই মানটা আমি এটার ভিতরে পাবো। ওকে, এখন আমি যদি এখানে আরেকটা দেই, কারণ এখানে আমি আর রিনেম করব না, এটা আমি জাস্ট লোকেশন দিব, লোকেশন দিলে কিন্তু আমি এখানে লোকেশনটা পেয়ে যাব। ওকে, এখানে কিন্তু আমি লোকেশন পেয়ে যাব। না আমি চাচ্ছি লোকেশন, আচ্ছা ইউজার নেম লোকেশন, লোকেশন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড অ্যাট 1 আচ্ছা একদম প্রথমে কি কোথাও আছে, কোথায় বলছে স্ক্রিপ্ট জেএস এর 1 নম্বর লাইন, কোথায় না তো, আচ্ছা এখানে আমি অন্য কি দিতে পারি, ধরেন জিও লোকেশন দিয়ে দেখি আমি, জিও লোকেশন দিয়ে আমি আবার দেখি, হ্যাঁ আচ্ছা মনে অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে এটাতে হয়তো আপনার এই লোকেশনটা দেওয়া আছে, এর জন্য পাই নাই, ঠিক আছে, মানে কনফ্লিক্ট করতেছিল। সো আমি এখানে দেখেন এটা কিন্তু আমি আর নতুন কোনো নাম সেট করি নাই, ঠিক আছে। আমি কিন্তু চাইলে এখানেও নতুন নাম সেট করে আমি বলে দিতে পারি যে নিউ লোকেশন বা কিছু একটা দিয়ে আমি কিন্তু এটা দিয়ে এখন আমি এটাকে কল করতে পারি, ঠিক আছে। আবার আমি চাইলে এটাকে রিনেম নাও করতে পারি, আমার ইচ্ছা, ঠিক আছে। বাট এটা কিন্তু আপনি
নিউ লোকেশন দিয়ে পাবেন না, ঠিক আছে। আপনি যদি এখানে নিউ লোকেশন দেন আর এখানে নিউ লোকেশন দেন তাহলে কিন্তু আপনি ডাটা পাবেন না। দেখেন এটা কি বলছে, আনডিফাইন, তার মানে কি নিউ লোকেশন নামে কোনো ডাটা আপনার ভ্যালু সে পাচ্ছে না, কোনো কি কিন্তু এখানে নাই, ঠিক আছে। সো এখানে যেই নাম থাকবে ঠিক সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে, তাহলে আপনি রিস্ট্রাকচার করতে পারবেন ভ্যালুটা, ঠিক আছে। আর এরর ক্ষেত্রে কিন্তু আপনার এই কি থাকে না, শুধু ভ্যালু থাকে। সো সেই ক্ষেত্রে আপনার এরর ক্ষেত্রে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, জাস্ট অর্ডারটা মেনটেন করতে হবে, তাহলে আপনার ভ্যালুটা পাবেন। নিউ লোকেশন ইজ নট ডিফাইন, আচ্ছা ওকে, আই গেস আপনারা এটা বুঝতে পারছেন, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো রিনেমিং করা যায়, ডিস্ট্রাকচারিং করা যায়, এই জিনিসগুলো আমরা বুঝে গেলাম। এরপরে আমরা কম্বাইনিং তো দেখলাম, কম্বাইন ডিস্ট্রাকচারিং উইথ ফাংশন। সো নেম এজ নিয়ে নেম এজ, আচ্ছা যে ফাংশনে নিয়ে নতুন করে নাম সেট করছে, সো এটা তো হার্ড কিছু না, এটা জাস্ট আপনার এটাকে একটু রিভিশন দিবেন, ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো বুঝে যাবেন, এই জিনিসগুলো। দেন আমরা চলে যেতে পারি আন্ডারস্ট্যান্ডিং দ্য জেএসএক্স। জেএসএক্স ইজ এ সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট, সিনট্যাক্স এক্সটেনশন, ঠিক আছে, এটা সিনট্যাক্স মানে প্রোগ্রামিং লেখার সিনট্যাক্স, ঠিক আছে, বা জাভাস্ক্রিপ্টের জেএসএক্স একটা হলো জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল দুইটা একসাথে লেখার একটা সিনট্যাক্স, ওকে। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ফর জাভাস্ক্রিপ্ট দ্যাট লুকস সিমিলার টু এইচটিএমএল, ঠিক আছে, মানে সিমিলার জাভাস্ক্রিপ্ট দ্যাট লুকস সিমিলার টু এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট, সেটা লেখার একটা সিনট্যাক্স হলো জেএসএক্স, ওকে। ইট ইজ ইউজড ইন রিয়াক্ট টু ডিসক্রাইব দ্য ইউআই স্ট্রাকচার, ঠিক আছে, এটা রিয়াক্টে ইউজ হয় ইউআই স্ট্রাকচারকে ডিসক্রাইব করার জন্য। এক্সাম্পল কনস্ট এলিমেন্ট ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড দিছে, দেন এখানে বলতেছে রিয়াক্ট ডম ডট রেন্ডার, দেন এর ভিতরে এলিমেন্টটাকে পাস করে দিচ্ছে, ঠিক আছে, এলিমেন্ট রিয়াক্ট ডম ডট রেন্ডারের ভিতরে এলিমেন্টটা দিয়ে দিচ্ছে, আর এখানে বলতেছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট যেটা মানে এসটিএমএলে একটা আইডি নিচ্ছে ডিভের, সে ডিভের ভিতরে এটাকে আপনার এই এলিমেন্টটাকে পুশ করতেছে, ঠিক আছে, করে আপনার এটাকে দেখাচ্ছে। সো এটা আমরা লাস্ট ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছি, সো এটা আমরা আবার দেখব, সমস্যা নাই। সো এখানে বেসিক রিয়াক্ট কনসেপ্টস, এই বেসিক রিয়াক্ট কনসেপ্টসগুলো আমাদের জানতে হবে, এটা আমরা আস্তে ধীরে জানতে পারবো, সমস্যা নেই, এটা আমরা পরে দেখব। সেটিং আপ এ রিয়াক্ট প্রজেক্ট, ঠিক আছে, আমি রিয়াক্ট প্রজেক্ট একটা সেট আপ করবো, ওকে, সেট আপ করতে পারি। সো সেট আপ করার আগে আমরা এই অপশনাল চেইনিং অ্যান্ড এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে নেই। দেখেন অপশনাল চেইনিং কি, অপশনাল চেইনিং অ্যালাউস ইউ টু সেফলি অ্যাক্সেস ডিপলি নেস্টেড প্রপার্টিজ। ডিপলি নেস্টেড প্রপার্টিজ, দেখেন এটা একটা অবজেক্ট, এর ভিতরে প্রোফাইল একটা কি, সেই কি এর আলাদা আরেকটা অবজেক্ট আছে, ঠিক আছে, তার মানে কি নেস্টেড অবজেক্ট। ডিপলি নেস্টেড প্রপার্টিজ উইথাউট worrying about errors if a property is undefined or null, যদি কোনো প্রপার্টি আনডিফাইন অথবা নাল হয় সেক্ষেত্রে এরর থেকে বাঁচার জন্য আমরা অপশনাল চেইনিংটা ইউজ করব, ঠিক আছে। সো এটা জাস্ট একটু ধারণা নিয়ে নেই, এটা আমরা রিয়াক্টটা ইউজ করতে করতে আমাদের এটা বোঝা হয়ে যাবে যে আমরা কেন ইউজ করব এটা এবং এটা কি উপকার আছে। আচ্ছা দেখেন ইউজার একটা অবজেক্ট, এর ভিতরে প্রোফাইল নামে আরেকটা অবজেক্ট, এটা একটা কি, হ্যাঁ, এর ভিতরে এটার আরেকটা অবজেক্ট সেট করা, ওকে। সো এটাকে যদি আমরা দেখতে চাই আমরা কি করব, ইউজার ডট প্রোফাইল ডট নেম, তাই না, ইউজার ডট প্রোফাইল ডট নেম। এখন ধরেন আপনার নেমটা নাই, হ্যাঁ, মানে নেমের কোনো ভ্যালু দেওয়া নাই হইতে পারে, বা নেমটাই নাই, আপনার নেমটা দিয়েছেন আপনি নেমটা পায় নাই, সেক্ষেত্রে এখানে আপনার ইউআইটা কিন্তু ভেঙে যাবে, এরর দিবে। ধরেন আমি এখানে কোনো দেওয়া আছে কিনা দেখি। আচ্ছা
দেখেন এখানে ইউজার প্রোফাইল দেওয়া আছে, দেন নেম দেওয়া আছে, এখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। বাট আপনি অ্যাড্রেসের জন্য একটা আক্স করতেছেন, ঠিক আছে। অ্যাড্রেসের জন্য যদি আক্স করেন, এটাকে যদি আপনি অপশনাল চেনিং দিয়ে দেন তাহলে এখানে বলবে আনডিফাইন, বাট আপনার ইউআইটা ভাঙবে না, ঠিক আছে। আমি একটু ধরেন এটাকে যে আমি একটু দেখি, আগে এটাকে কপি করি, কমেন্টস করি, দেন এটাকে আমি ইউজারে দেখি। এখানে বলতেছি কি অ্যালাইস, ঠিক আছে, মানে অ্যালাইসটাকে সে পাইছে। এখন আমি যদি ধরেন এখানে এটাকে আমি এখন আনকমেন্ট করি এবং এটাকে অপশনাল চেনিংটা উঠাই দিলাম, দেন আমি এখন এটা ট্রাই করি। ওকে, এখানে কি বলতেছে, এটা কিন্তু লাল একটা এরর দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আনকোড টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড রিডিং সিটি, ঠিক আছে। এখন আমি একটু দেখি ডিফারেন্সটা কি। এখানে আমি অপশনাল চেনিংটা দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমি একটু দেখি। এখন দেখেন এটা কি আসছে, এখানে আসছে শুধু আনডিফাইন্ড, কোনো কিন্তু আপনার এরর দেখাই নাই, কোনো ব্রেকেজ হবে না, ঠিক আছে। সো আমরা যে ওই যে এরর থেকে বাঁচার জন্য আমরা এই অপশনাল চেনিংটা ইউজ করব। ডিফারেন্সটা আমি কি আবার একটু বুঝাই, দেখেন আমি এখানে অপশনাল চেনিং দিই নাই, সে কি করবে ইউজারের মধ্যে অ্যাড্রেসকে খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে। দেখবে যে অ্যাড্রেস তো নাই, যেহেতু অ্যাড্রেস নাই সে কিন্তু একটা এরর দিয়ে দেবে, ইউআইটা ভেঙে ফেলবে, এখন একদম আপনার সামনে এররটা শো করবে, ঠিক আছে। এই যে এভাবে একদম একটা এরর দিয়ে দেবে, অ্যাপ্লিকেশনটা ব্রেক করবে টোটালি, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা টোটালি ব্রেক করবে এবং এরর দিবে। সো এই ব্রেকটা যেন না করে, শুধু যেন এই এররটা যেন আপনার আনডিফাইন্ড যেন শো করে, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, মানে সেটা পায় নাই। সো কোনো কিছু যদি না পায় সেক্ষেত্রে সে যেন মানে আমার অ্যাপ্লিকেশনটা ব্রেক না করে, সে আমাকে সিম্পলি যেন কনসোলে জাস্ট আনডিফাইন্ডটা বলে দেয়, ঠিক আছে। সেজন্য আমরা এই অপশনাল চেনিংটা ইউজ করব, ঠিক আছে। এটাকে বলো অপশনাল চেইনিং, যে অপশনাল যদি থাকে তাহলে তুমি দাও, যদি না থাকে তাহলে তোমার দিতে হবে না, সে আনডিফাইন, হ্যাঁ, যে সে আমার আনডিফাইন দেখাবে, ঠিক আছে, কোনো জোর জবরদস্তি নাই, ঠিক আছে। সো আমি যখন আসলে এটা বলে দিচ্ছি ডাইরেক্ট, তখন এটা ডাইরেক্ট মানে দিতেই হবে, ভাই তুমি আমাকে দাও, এটা আসে দাও, ঠিক আছে। বাট আমি যদি এখানে অপশনাল দিয়ে দিই যে আমার একটু কনফিউজ, সেটা নাও থাকতে পারে, সেজন্য আমি অপশনাল চেনে দিলাম। যদি না থাকে সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা যেন না ভাঙে, ঠিক আছে, এটাই। ওকে, এগুলো আমার অপশনাল চেনিং। আচ্ছা, এখন নিচে চলে যাই। ওকে, অপশনাল চেনিংটা দেখে ফেললাম। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই ইন্টারেস্টিং জিনিসটা একটু দেখে ফেলি। দেখেন একটা আমরা এটা দেখি নাই, ধরেন আমরা একটা ভেরিয়েবল অথবা একটা ফাংশন আমি বানাইছি, আমি চাচ্ছি ফাংশনটা এক পেজে থেকে আরেক পেজে নিয়ে যাব, ঠিক আছে। সেজন্য আমি কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই বিষয়টাকে ব্যবহার করে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবহার করে আমি এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যেতে পারি। কিভাবে? ধরেন আমি এখানে জাভাস্ক্রিপ্টের এখানে আমার এই যে ex1 এর একটা ফাইল আছে, এটাকে আমি পুরোটা সিলেক্ট করে কেটে দিলাম, কিছু নাই, এবং scripts.js একটা ফাইল আছে, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। এখানে ধরেন আমি কি করব, আমি এখানে একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, সেটাকে যদি আমি ধরেন আমি এখানে করলাম, ধরেন আমি এখানে কনস্ট আমি বললাম যে ইউজারই বলি, ঠিক আছে, ইউজার দিয়ে আমি একটা ফাংশন তৈরি করব। ফাংশন যদি তৈরি করতে চাই তাহলে আমি ইউজার দিয়ে এটাকে ফাংশন তৈরি করব। দেন এইভাবে এটাকে বলা হয় অ্যারো ফাংশন, রাইট? এটা আমি অলরেডি আপনাদের দেখাইছি। এটাকে কি বলে? অ্যারে ফাংশন। আর যদি নর্মাল ফাংশন আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? কনস্ট, ধরেন ফাংশনের নামটা একটু আমি আগে কনস্ট না, আগে লিখতে হবে ফাংশন, আগে লিখতে হবে ফাংশন ওয়ার্ড, তারপরে হলো ফাংশনের নাম, ঠিক আছে, তারপরে আপনার ফাংশনটা ই হবে, সেখানে কোনো আপনার ইকুয়াল সাইন নাই। ওকে, আর এটার ক্ষেত্রে আপনার এটা হলো আপনার নর্মাল ফাংশন আর এটা হলো অ্যারে ফাংশন। ওকে, দুইটাই ফাংশন। ওকে,
সো আমি এই ফাংশনটা লিখলাম, লেখার আগে এইখানে আমি বলে দিব এক্সপোর্ট, এক্সপোর্ট বলে দিলাম, ঠিক আছে। এক্সপোর্ট বলে দিয়ে আমি এখানে রিটার্ন করে দিব, রিটার্ন দিস ইজ এ ইউজার ফাংশন, রিটার্ন করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এটাকে যদি আমি এখানে লগ করি, ইউজার দিয়ে ফাংশনটাকে কল করে দিলাম, দেন আমি কি পাবো, এখানে কি বলছে, আনএক্সপেক্টেড টোকেন এক্সপোর্ট, ঠিক আছে। আমি এই পেজ থেকে এটাকে এক্সপোর্ট করে দিছি। আমার যদি এইখানে আবার আমি ইউজ করি তাহলে মানে এই এক্সপোর্টটা আচ্ছা আনএক্সপেক্টেড, এই এক্সপোর্টটা সে আসলে কি পাচ্ছে না, মানে আচ্ছা এটাকে আমি পরে দেখাই, সে আসলে পাচ্ছে না এক্সপোর্টটা, সে কি বলে জাভাস্ক্রিপ্টের অংশ মনে করতেছে না। আচ্ছা এখন আমি যদি দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি দিস ইজ এ ইউজার ফাংশন। এখন আমি চাচ্ছি এই ইউজার এই জিনিসটা এই ফাইলে আমি দেখব না, এই জিনিসটা আমি এই ফাইলে দেখতে চাই, ঠিক আছে। আমি কিন্তু ইউজার ফাংশনকে কল করতেছি, আর ইউজার ফাংশনটা আছে কোথায়, এইখানে আছে, ওকে। এখন এখানে আছে, আমি এখানে দেখতে চাচ্ছি, আমি কি পারবো, আমি কি দেখতে পাবো। ধরেন আমি হয়তো বলতে পারেন যে এখানে আমার ফাইলটা কানেক্ট করে নেই, ধরেন আমি এখানে ফাইলটা কানেক্ট করে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে এটাকে এটা কি ছিল ex1.js, এটাকে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। কানেক্ট করে দিলাম, তাহলে তো আমি দেখতে পারার কথা। আচ্ছা এখানে যাই, আহা আমার ল্যাপটপ গরম হয়ে গেছে। ওকে, এখানে আমি ইউজারটাকে এই ফাইল থেকে এই ফাইলে নিয়ে গেছি, নিয়ে আমি ওখানে কল করছি, ঠিক আছে। সো আমি দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা কাজ করতেছে, ওকে। সো ex1 এটাকে কোথায় কল হচ্ছে, ex1.js, আচ্ছা ঠিক আছে। সো এটা আপনার নিচে আছে আর ওটা উপরে আছে, ঠিক আছে। এটাকে যদি আমি নিচে দিয়ে দেই, দেন এটা আমাকে একটা এরর দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমি এই ফাইল থেকে এই ফাইলে আমি ফাংশনটা নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে, সেটা উপরে হোক বা নিচে হোক। সো সেটার জন্য আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমরা এই মেথডটা ইউজ করব, ঠিক আছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট মেথডটা যদি ইউজ করতে চাই, সেটা হলো আপনার জাভাস্ক্রিপ্টের মডিউলার মেথড, এটাকে বলা হয় মডিউলার মেথড। সেজন্য আমাদের এখানে লিখতে হবে টাইপ মডিউল, টাইপ মডিউল, ঠিক আছে। দুইটা ফাংশনে দুইটাতে আমি লিখে দেব টাইপ মডিউল, ওকে। দেন ইউজার ইজ নট ডিফাইন্ড, রেফারেন্স এরর। আচ্ছা আমি আচ্ছা এখানে একটু দেখি, ওকে। সো এখন আমাদের কি করতে হবে, script.js এ যাই, script.js থেকে আমি এটাকে এক্সপোর্ট করে দিতে চাই, এক্সপোর্ট, ওকে। এক্সপোর্ট কনস্ট দেন ইউজার, আমি ইউজারটাকে এইখান থেকে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। এক্সপোর্ট করে দিয়ে আমি এইখানে ইউজারটাকে আগে ইম্পোর্ট করব, ওকে। আগে এখানে আমি ইম্পোর্ট করতে চাই, ধরেন আমি লিখব ইম্পোর্ট, ইম্পোর্ট লিখে ইউজার, ইউজার দিয়ে দিব আমি কার্লি ব্রেসেসের ভিতরে, কার্লি ব্রেসেসের ভিতরে দিয়ে আমি দিব ফ্রম, যে ফাইল থেকে এক্সপোর্ট হবে সেই ফাইলের লিঙ্ক, ঠিক আছে। তাহলে এখন আমি যদি যাই, আচ্ছা স্টিল এটা কি বলতেছে, এটা অন্য এরর দিচ্ছে, এটা কি বলছে 404 নট ফাউন্ড, সরি user.js না তো, এটা হবে ex.js, আরে
ওকে, সো এটাকে আমি ডট স্ল্যাশ দেন ex.js এই। এবার আমি একটু দেখি কি বলে এটা, ex.js does not provide ডট স্ল্যাশ, এটাই তো ex.js, এটা হবে scripts.js। ওকে, দেখুন এখন কিন্তু আপনার দিস ইজ এ ইউজার ফাংশন লেখাটা চলে আসছে। তার মানে আমি যদি এই মডিউল মেথডটা ইউজ করি জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে যদি আমি এই মডিউল মেথডটা ইউজ করি, সেটা ছিল কোথায়, এই ফাইলে আমি দেখেন টাইপ বলে দিচ্ছি দুইটারই মডিউল, এই টাইপটা কিন্তু বলে দিতে হবে। তাহলে আমি ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ফিচারটা, এটা জাভাস্ক্রিপ্টের ES6 এর একটা ফিচার, ঠিক আছে। সো ES6 এর আপডেট একটা ফিচার, এই ফিচারটা আমরা ইউজ করতে পারবো। মানে যে কোনো ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে যে কোনো একটা ফাংশন, ভেরিয়েবল, যে কোনো কিছু আমরা, যে কোনো একটা ফাংশন বা ভেরিয়েবলকে আমরা কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো এবং অন্য একটা পেজ থেকে সেটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে। ভেরিয়েবল, ফাংশন অর ক্লাসেস, ঠিক আছে। ক্লাস হলো আপনার যদি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন তখন। ওকে, সো মানে কি ডিফারেন্সটা ছিল সেটা হচ্ছে, আমি যখন আসলে উপরে নিচে করছিলাম তখন কিন্তু আমি এরর পাইছিলাম, হ্যাঁ, যে এই ফাইল থেকে এই ফাইলে সে পাস করতেছে না বিষয়টা। তো আমি যখন টাইপ দিলাম মডিউল, তখন কিন্তু এই ফাইল থেকে আমি এক্সপোর্ট করে এই ফাইলে ইম্পোর্ট করতে পারতেছি, ঠিক আছে। সো এই হলো মডিউলের আপনার কি এটার সুবিধা, যে আমি একটা ফাইল থেকে এক্সপোর্ট করে ফাংশন আরেকটা ফাইলে ইম্পোর্ট করে, এভাবে ইম্পোর্ট করে আমি ওটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এটা কি বুঝতে পারছেন? খায়রুল ভাই আছেন? তানিশা আছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ মোটামুটি মানে দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের আগের ক্লাসগুলো করেন, তাহলে এটা আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। সো আমরা কিন্তু এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট ব্যবহার করে এক ফাইল থেকে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশনকে আরেক ফাইলে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এটাই হলো আপনার বেসিক্যালি এটার বেনিফিটস, ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটা, এটাকে আপনার গিটহাবের যে রিপোজিটরি লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম, সেটাকে পুল করবেন, গিট পুল দিবেন। গিট পুল দিলে এই জিনিসগুলোকে পেয়ে যাবেন। পেয়ে গেলে এটাকে আপনারা দেখেন, ঠিক আছে, রান করে। আচ্ছা, এরপরে আমরা async await, হ্যাঁ, এই async awaitটাকে আমরা দেখে ফেলতে পারি। async await simplifies working with asynchronous code, হ্যাঁ, making it look synchronous. Use async to define a function and await to pause execution until a promise resolves. আচ্ছা, কতটুক, আচ্ছা এটা পড়বেন, হ্যাঁ, না বুঝলেও পড়তে হবে। ডকুমেন্টেশনের নিয়ম হলো আপনাকে আগে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে সিমুলেটিং এ অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন কি? যে অপারেশনগুলো প্যারালালি চলে, ঠিক আছে, কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট কি লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কি সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সিঙ্গেল লাইন থ্রেডেড ল্যাঙ্গুয়েজ মানে এক লাইন এক্সিকিউট করে তারপর পরের লাইনে যায়, এই লাইন এক্সিকিউট করে পরের লাইনে যায়। একটা লাইন যদি এরর দেয় পরের লাইনে কিন্তু সে আর যায় না, ঠিক আছে। সো আমি এটা হলো কি সিঙ্ক্রোনাস, হ্যাঁ, সিঙ্ক্রোনাস মেথড, সে সিঙ্ক্রোনাসলি যায়। বাট আমি যদি এখানে বলে দেই যে এটা অ্যাসিঙ্ক, হ্যাঁ, এটাকে অ্যাসিঙ্ক বলে দেই, আমি যদি বলে দিই এটা অ্যাসিঙ্ক ফাংশন, মানে কি অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যে উপরে কি হচ্ছে না হচ্ছে এত কিছু দেখার সময় নেই, বা নিচে কি হচ্ছে দেখার সময় নেই, এটা প্যারালালি চলবে। এটা যদি মানে রিজলভ হইতে সময় লাগে, এই কাজটা করতে যদি সময় লাগে, সে নিচেরটা চলে যাবে, নিচেরটা করতে থাকবে, এটাও করতে থাকবে, ঠিক আছে। সো এটাও কি আপনার প্যারালালি কাজ করে, প্যারালালি, ঠিক আছে, কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা, এটা হলো আপনার সুবিধা, মাল্টি থ্রেড হয়ে যায় তখন, ঠিক আছে, মানে অনেকগুলো কাজ সে পাশাপাশি করতে পারে।
এটা হলো যখন আমি ডাটাবেস থেকে ডাটা ফেচ করব, হ্যাঁ, ডাটাবেস থেকে ডাটা যখন ফেচ করব তখন আমাকে কিন্তু ডাটা পাওয়ার জন্য আমাকে প্রমিস পাঠাইতে হয়, রিকোয়েস্ট করতে হয় যে ভাই আমি তোমার ইউআরএলে হিট করলাম, তুমি আমাকে ডাটা দাও। এটা হলো api.example.com ডাটা, হ্যাঁ, একটা এক্সাম্পল ইউআরএল। এটাকে যদি আমি একটু কপি করে নিয়ে যাই, গিয়ে আমি আপনাকে বুঝাই আপনাদের। দেখেন এটা হলো এক হৃদয়বান ব্যক্তির ওয়েবসাইট, সে এখানে এপিআই বানায় রাখছে, ঠিক আছে। সে হলো ফ্রিতে ডাটা দিচ্ছে, সেই ডাটা নিয়ে আমি কাজ করব। অথবা এটা হলো আমার ব্যাকএন্ড সাইড থেকে এপিআই আসতেছে, এপিআই থেকে ডাটা আসতেছে, ঠিক আছে। সো সেই এপিআইতে আমি হিট করলাম, হিট করে আমি বলবো যে ভাই আমি তোমার কাছে ডাটা চাই, তুমি আমাকে এই ডাটাগুলো দাও। ধরেন এটা হবে প্রোডাক্টস, হ্যাঁ, আমি চাচ্ছি প্রোডাক্টসের ডাটাগুলো চাচ্ছি। সো সেটার জন্য যেহেতু এটা একটা প্রমিস, এটা একটা রিকোয়েস্ট, হ্যাঁ, এই রিকোয়েস্টের ফল সে আমাকে ডাটা দিতেও পারে, সে আমাকে ডাটা নাও দিতে পারে, দুইটাই হইতে পারে। ধরেন আমি এখানে যদি কোনো একটা ভুল করি, ধরেন সে ওখান থেকে বানায় রাখছে, রাউট বানায় রাখছে যে আমাকে কেউ যদি এই ইউআরএলের পরে প্রোডাক্টস লিখে সার্চ মানে এপিআইটাকে ফেচ করতে চায় তাহলে সে প্রোডাক্টসটা পাবে। বাট আমি এখানে অ্যাসটা দেই নাই, তাহলে কিন্তু আমি রাউটটা ভুল দিয়ে দিছি। একটা অক্ষর যদি না থাকে তাহলে কিন্তু ভুল। সো আমি যদি হুবহু সেম না হয় তাহলে কিন্তু আমি ডাটাটা পাবো না, বাট আমি কিন্তু রিকোয়েস্ট করতেই থাকবো, কিছু সময় ধরে আমি রিকোয়েস্ট করব। এটা হলো আপনার অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। আমি ভাই রিকোয়েস্ট করতেছি, তুমি দাও, একবার না করলে 2-3 বার রিকোয়েস্ট করব, তুমি দাও। তারপরে অনেকক্ষণ পরে সে একটা রেসপন্স দিবে যে ভাই আমি তো ডাটা পাই নাই। সো যেহেতু এই রেসপন্সটা আসতে সময় লাগে, ঠিক আছে, সেজন্য আমরা এই কাজগুলো করব অ্যাসিনক্রোনাস মেথডে। সো সেই জন্য আমরা যে ফাংশনটা বানাবো সেই ফাংশনটার আগে আমরা লিখে দিব অ্যাসিঙ্ক, তার মানে এটা অ্যাসিনক্রোনাস ফাংশন। এই ফাংশনটা প্যারালালি চলবে, ওকে। সো যেখানে অ্যাসিঙ্ক লিখবো সেখানে আমরা অ্যাওয়েট লিখে আমরা রেসপন্সগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। অ্যাওয়েট লিখতে হবে, রেসপন্সটা পাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। যেহেতু এটা কিছু সময়ের বিষয় এবং সেটা রেসপন্স হয় পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, তাই এখানে আমাকে অ্যাসিং ফাংশন বানাইতে হবে। আর অ্যাসিং ফাংশন হলে আমাকে অ্যাওয়েট করতে হবে রেসপন্সের জন্য, ঠিক আছে। অ্যাওয়েট করলে, কিছুক্ষণ অ্যাওয়েট করলে তখন আমি হয়তো একটা রেসপন্স পাবো। সেই রেসপন্স থেকে আবার ডাটাটাকে আমাকে বের করতে হলে আমাকে আবার অ্যাওয়েট করে রেসপন্স.জেসন দিয়ে ডাটাটা আমাকে জেসন থেকে অবজেক্টে কনভার্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওখানে আমি রেসপন্স.জেসন আকারে পাবো। জেসন কি? জাভাস্ক্রিপ্ট, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ঠিক আছে। মানে কোনো একটা ডাটাকে যদি আমি স্ট্রিংকে কনভার্ট করি, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। সো আমি কি রেসপন্সটাকেও আমাকে এই মেথডের মাধ্যমে আমাকে রেসপন্সটা থেকে আবার ডাটাটাকে বের করে আনতে হবে, ঠিক আছে। সো এই যে একটা অপেক্ষার বিষয় এবং প্যারালালি চলমানের একটা বিষয়, তাই এই কাজটা করার জন্য আমরা এই মেথডটা ইউজ করব, কি অ্যাসিঙ্ক অ্যাওয়েট, ঠিক আছে, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, ওকে। সো এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করে আমরা ডাটা ফেচ করব কোত্থেকে? এপিআই থেকে, ওকে। দেন এটা রেসপন্স আমাদের পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। সো যদি ধরেন আমাদের পজিটিভ ভ্যালু আসে, সে ডাটাতে চলে আসবে, ঠিক আছে। আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে মানে কি, সেটা একটা এরর, যে ভাই 404 নট ফাউন্ড, হ্যাঁ, ইয়োর রাউট ইজ রং, কিছু একটা এরর দিবে। সেই এররটা আর এখানে আসবে না, সেই এররটা আমার এই ক্যাচে চলে যাবে, এররে, ঠিক আছে। সো আমি যেন এটা রেসপন্সের এররটাকেও ধরতে পারি, সেজন্য আমরা এই ট্রাই এবং ক্যাচ এই জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে। এটা অনেকটা এরকম যে একটা যে ক্রিকেটার, যে ব্যাটসম্যান, সে একটা বলকে বাড়ি দিল, সেটা যদি রং হয়, যদি ক্যাচ হয়ে যায় সে ক্যাচ করবে, আর যদি ক্যাচ না হয় তাহলে রান হবে, ঠিক আছে। সো যদি রান হয় তাহলে ভ্যালু আসবে, ভ্যালুটা আসলে ডাটাতে চলে যাবে। আর যদি এটা ক্যাচ হয়ে যায় তাহলে সে মানে ধরা খাইলো আর কি, ডাটাটা পাইলো না,
ভ্যালুটা আসলো না, ঠিক আছে। সো এই ট্রাই ক্যাচ আমাদের ইউজ করে আমাদের এররটাকে ধরতে হবে এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করে আমাদের রেসপন্সটাকে রিসিভ করতে হবে, ঠিক আছে। আই গেস মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এটাকে আমরা রেগুলার যখন ইউজ করতে থাকবো, করতে করতে আমরা এই জিনিসগুলোকে বুঝে যাবো আরও, ঠিক আছে। এটা হলো কি অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। ওকে, বুঝতে পারছেন মোটামুটি? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে আরও কিছু বিষয় যেমন ফেচ ওয়ার্ডটা, এই ফেচ ওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে যখন আমরা আসলে ফেচ করব ডাটা, হ্যাঁ, এপিআই থেকে, এবং অ্যাওয়েট করতে হবে। আচ্ছা, আই গেস এটা আপনাদের ক্লিয়ার। ওকে, দেন নিচে চলে যাই। ওকে, এখানে আমাদের অ্যাসিঙ্ক অ্যাওয়েট গেল, তেমন রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশনটা জাস্ট একটু ধারণা দিয়ে দেই। রেগুলার এক্সপ্রেশনটা কি? রেগুলার এক্সপ্রেশনটা হলো আপনার, আমরা যখন ইনপুট ফিল্ড নিয়ে কাজ করি, হ্যাঁ, একটা ইমেল রিসিভ করব ইনপুট থেকে, বা একটা পাসওয়ার্ড রিসিভ করব ইনপুট থেকে, অথবা কোন একটা ফোন নাম্বার, অথবা কোন একটা টেক্সট, যার একটা ফরম্যাট থাকতে হবে, যার একটা প্রোটেকশন থাকা দরকার। কেউ যেন চাইলেই আমার ইনপুট ফিল্ডে কোনো একটা কোড লিখে দিতে না পারে, ঠিক আছে। এটাও কিন্তু হয়, যেহেতু ওখানে লেখা যায়, এখানে কিন্তু আপনার স্ক্রিপ্টও লেখা যায়, জাভা স্ক্রিপ্টও লেখা যায়। যদি কোনো হ্যাকার আমাকে স্ক্রিপ্ট লিখে ইনপুটে দিয়ে দেয়, সেটার জন্য আমি অ্যাকসেপ্ট না করি ব্যাকএন্ডে ডাটাবেজে, ঠিক আছে, সেটার জন্য কিছু ভ্যালিডেশন করতে হয়, ভ্যালিড। হ্যাঁ, সো ভ্যালিডেশনের জন্য কিছু সিনট্যাক্স আছে, রেগুলার এক্সপ্রেশন বলা হয় এটাকে। যেমন ইমেলের জন্য একরকম, ফোন নাম্বারের জন্য আরেক রকম। ইমেল কি ইউজ করবে? ইমেল ইউজ করবে, দেখবে যে এখানে .com আছে কিনা, অথবা ডোমেন .com আছে কিনা, অথবা .in .net কোনো একটা ডোমেন আছে কিনা, @ আছে কিনা সে চেক করবে। যদি থাকে এগুলো, তাহলেই এই ভ্যালুটা সে ডাটাবেজে পাঠাবে, না হলে ডাটাবেজে পাঠাবে না। মানে এখানে একটা এরর দিবে যে ভাই তুমি ডাটা ভুল দিছো, তুমি একটা প্রপার ইমেল দাও, না হলে আমি নিব না, ঠিক আছে, তোমাকে আমি লগ ইন করতে দিব না। এটার জন্য আমাদের একটা প্যাটার্ন ইউজ করতে হয়। এই ইমেলের জন্য একটা প্যাটার্ন আছে, সেটা হলো এরকম, ঠিক আছে। এই যে স্ল্যাশ দিয়ে দেন এটা, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে A to Z, হ্যাঁ, ছোটো হাতের A to Z সে অ্যাকসেপ্ট করবে আর কি, হ্যাঁ, বড় হাতের A to Z অ্যাকসেপ্ট করবে, এবং 0 থেকে 9 অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। ডট, এই জিনিসগুলো সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এরপরে সে @ অ্যাকসেপ্ট করবে, @এর পরে A to Z থাকতে পারে, ঠিক আছে, এবং ডট থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডট প্লাস দিয়ে ডট থাকবে, ডট থাকার পরে আবারও A to Z থাকতে পারে, ঠিক আছে। আর এখানে আপনার দেখা গেছে কি দুইটা এটাকে কি বলে, .com। আচ্ছা, সো এটা দিয়ে বোঝা আসলে কয়টা ক্যারেক্টার সে রিসিভ করবে সেটা, এরকম কিছু একটা। হ্যাঁ, সো ডট এখানে বেসিক্যালি কি @এর পরে এইটা আর এইটা, এই দুইটা রিসিভ করবে এরকম কিছু। বা এটাকে আমি যদি একটু এক্সপ্লেন করতে বলি আমি চ্যাটজিপিটিকে, সে বেটারভাবে এক্সপ্লেন করে দিবে। ধরেন আমি আমার কোডে, VS কোডেও আছে, ধরেন এখানে আমি ওপেন করলাম, বলে আমি বলতেছি যে ভাই এক্সপ্লেন মি, এটাকে আমি বলবো explain this expression, ওকে। দেখেন কি বলতেছে, প্রথমত এই যে চিহ্নটা দিয়ে, এটা দিয়ে কি ম্যাচেস দ্য স্টার্ট অফ দ্য স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিংয়ের স্টার্ট হচ্ছে এখান থেকে, সেটাকে ম্যাচ করে। A to Z লোয়ার কেস লেটার হইতে হবে, এটা কন্ডিশন সেট করতেছি। A to Z আপার কেস একটা থাকতে হবে, ঠিক আছে। দেন 0 to 9 থাকতে হবে ডিজিট, মানে যে কোনো একটা অক্ষর থাকতে হবে। এরপরে স্পেশাল ক্যারেক্টার্স অ্যালাউড ইন লোকাল, মানে এই কয়েকটা ক্যারেক্টার্সই সে অ্যালাউড, ঠিক আছে। আচ্ছা, পার্ট অফ অ্যান ইমেল, ঠিক আছে, ইমেলের একটা পার্ট হিসেবে @ অ্যাকসেপ্ট করতে হবে, ম্যাচ হতে হবে, ঠিক আছে। ম্যাচেস দ্য @ সিম্বল উইচ সেপারেটস দ্য লোকাল পার্ট ফ্রম দ্য ডোমেন পার্ট, ঠিক আছে, মানে লোকাল পার্ট থেকে সেপারেট করবে। এবার ডোমেন পার্টে আসলো, ডোমেন পার্টের জন্য
ম্যাচেস ওয়ান অর মোর প্লাস ক্যারেক্টার দ্যাট ক্যান বি এ টু জেড, মানে এ টু জেড এক অথবা বেশি এ টু জেড ক্যারেক্টার সে রিসিভ করবে, ঠিক আছে। এ টু জেড স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে, 9 ডিজিট হতে পারে। ডটস অ্যান্ড হাইপেন্স অ্যালাউড ইন দ্য ডোমেইন, ঠিক আছে, ডটও হইতে পারে, হাইপেন হইতে পারে ডোমেইনের ভিতরে, ঠিক আছে। দেন ম্যাচেস দ্য লিটারাল ডট, এটা ডট থাকতে হবে এরপরে। ধরেন এটা হলো কি আপনার ডোমেনের নাম, তারপরে থাকতে হবে ডট, এই যে আপনার ডোমেনের নামের পরে এই যে এখানে আছে ডট, ঠিক আছে। ডটের পরে আবার কি আপনার এই যে এ টু জেড লোয়ার কেস অথবা এ টু জেড আপার কেস থাকতে হবে। এখানে কি বলতেছে, ম্যাচেস অ্যাটলিস্ট 2 ক্যারেক্টার্স দ্যাট ক্যান বি এ টু জেড এবং বড় হাতের অক্ষর এ টু জেড অথবা ছোট হাতের অক্ষর এ টু জেড, ঠিক আছে। দুইটা টাইপের ক্যারেক্টার, ঠিক আছে, এই দুইটা টাইপের ক্যারেক্টারই সে রিসিভ করবে। এর জন্য এখানে বলা আছে 2 ক্যারেক্টার্স, ওকে, 2টা ক্যারেক্টার্স হবে, ওকে। দেখেন এখানে আপনার এই যে অ্যাট দ্য রেটের পরে এই যে এটা হলো সাবডোমেইন, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করবে, এটা অ্যাকসেপ্ট করবে, এটা আবার অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে কি ডোমেনের পরে ডট কম নাই, টিএলডি নাই, ওকে। দেন এখানে আবার ডট কম আছে, বাট এটার আগে আপনার ডোমেনের বাকি প্রথম অংশটা নাই। এটা কি আপনার ভ্যালিডেশন করতেছে এই জিনিস, এটা দিয়ে। তার মানে এই কোডটার ভিতরে কিন্তু অনেকগুলো কন্ডিশন সেট করা আছে, এটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন, ওকে, বুঝতে পারছেন। সো এরকমই ইমেলের জন্য এটা। আবার ফোন নাম্বারের জন্য আপনার আরেকটা দেখেন নাম্বার প্যাটার্ন কোনটা, এই যে নাম্বার প্যাটার্ন ডি মানে ডিজিট, হ্যাঁ, প্লাস জি, ঠিক আছে। সো এই নাম্বার প্যাটার্ন আছে, এটা দিয়ে আমরা ম্যাচ করব যে নাম্বার কিনা এটা, ঠিক আছে। আবার সেন্টেন্সের ক্ষেত্রে প্রপার সেন্টেন্স, সো এটাও তো আমাদের লাগবে না, এটা আমাদের বেশি লাগবে, ঠিক আছে। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রেও দেখা গেছে আমাদের এরকম লাগবে যে পাসওয়ার্ডের ভিতরে এই আপনার এই প্রথম থেকে এই যে এইটা থাকতে পারে, ঠিক আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে যে আমার এ টু জেড লাগবে, 0 to 9 থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, ই লেটার থাকতে হবে, আবার সিম্বল থাকতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো, সো এটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। দেন এখানে কি বলতেছে, হাউ টু অ্যাপ্লাই রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে। সো রেগুলার এক্সপ্রেশনকে অ্যাপ্লাই করার জন্য আমরা টেস্ট, ম্যাচ, রিপ্লেস, স্প্লিট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন এখানে বলছে কি প্যাটার্ন দিছে এর একটা, হ্যালো এআই, ঠিক আছে, এর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা টেস্ট করার জন্য যে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাকে এই প্যাটার্নের সাথে ম্যাচ করে কি না, সেটার জন্য আমরা কি দিব, আমাদের এটাকে দিব ডট টেস্ট দিয়ে এর ভিতরে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে, যে ভ্যালুটার সাথে আমি ম্যাচ করাতে চাচ্ছি, ঠিক আছে। সো এটা আমরা করতে করতে এটা দেখে ফেলবো, সমস্যা নাই, এটার ধারণা নিয়ে নেন, এটাকে আমরা একটু করে নিয়ে প্র্যাকটিস করেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, ব্যাখ্যা করেন, চ্যাটজিপিটিকে বলেন ভাই এটাকে আমাকে বোঝায় দাও, এটা কীভাবে কাজ করতেছে বোঝায় দাও, কয়েকটা এক্সাম্পল দাও। চ্যাটজিপিটিকে নিয়ে কয়েকটা আস্ক করেন। যেহেতু বর্তমানে এআই যুগ, আমাদের এআইকে নিয়েই সাথে নিয়েই কিন্তু আমাদের শিখতে হবে কাজগুলো, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলতে চান? ভাইয়া এই যে এই সেন্টেন্স গুলো কি মানে আমরা কি কপি করব না আমাদের তৈরি করতে হবে? না, আমরা জাস্ট কপি করব, ঠিক আছে। আমরা চ্যাটজিপিটি থেকে নিয়ে নিব অথবা গুগলে সার্চ দিব, তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তো আপনাদের ডকুমেন্টেশন আছে না, আপনাদের শোনার জন্য খুব সুন্দর একটা ডকুমেন্টেশন এটা হয়ে গেছে। এটা দিয়ে ইন ফিউচার দেখা গেছে আপনারা যে কোনো সময় রিক্যাপ করে ফেলতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের রিয়্যাক্টে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার ছিল, তার ভিতরে মোস্ট অফ দ্য পার্ট, বেশিরভাগ জিনিসই আমাদের এখানে দেখা হয়ে গেছে। অ্যারো ফাংশনটাও দেখে ফেলছি। সো এইখানে আমরা অ্যারে এবং অবজেক্টস এবং ফাংশন, হ্যাঁ, এটা তো অলরেডি আমরা দেখে ফেলছি। তাও যদি কোনোটা দেখা না থাকে আমি একটু ঘুরে আসি যে কিছু কি বাকি রইল কিনা এখানে। কই সো চলে যাব ফার্স্টে আমাদের অ্যারে তো অলরেডি আমরা দেখে ফেলছি অ্যারে নিয়ে কীভাবে কাজ করে। অ্যারে ডট লেন্থ, হ্যাঁ, ডট লেন্থ, এই জিনিসগুলোকে একটু রিক্যাপ করে ফেলেন।
অ্যারে ডট লেন্থ, দেন অ্যারে যে পুশ, এই মেথডগুলো কিন্তু খুব কাজে দিবে, ঠিক আছে। এই মেথডগুলো রিকেপ করে ফেলেন। দেন এই যে এটা ইন্ডেক্স নাম্বার দিয়ে কীভাবে বের করতে হয় জিনিসটা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বুঝবেন, আমার ভিডিওটা দেখে এই জিনিসগুলো বুঝে নেবেন। এটাকে কোডে নিয়ে একটু প্র্যাকটিস করেন। এই যে ডিস্ট্রাকচারিং কিন্তু এখানেও আছে, এটা আমি দিয়ে দিছি নতুন করে অ্যাড করে। ডিস্ট্রাকচারিং আছে, স্প্রেড অপারেটর আছে, রেস প্যারামিটার্স আছে। হ্যাঁ, রেস প্যারামিটার্স হলো যে ফাংশনের ভিতরে আপনার এই যে স্প্রেড অপারেটরের মতো আপনার প্যারামিটারগুলোকে আপনার রেস প্যারামিটার্স বলে এটাকে, ঠিক আছে। প্যারামিটারগুলোকে আপনি স্প্রেড করে নিয়ে নেবেন, ঠিক আছে, এটাকে বলা হয় রেস্ট প্যারামিটার্স। এটাভাবে আমরা দেখি নাই, বাট এটাকে আপনারা কোডে নিয়ে একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। অ্যারে ডট ফ্রমটা খুব একটা কাজে লাগে না, অ্যারে ডট ফাইনটা খুব কাজে লাগে, আমরা দেখছি অলরেডি। অ্যারে ডট ফাইন, অ্যারে ডট ফিল্টার, এটাও আমরা দেখছি। এই জিনিসগুলো দেখে ফেলেন, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে অবজেক্টসটাকেও আমরা দেখে নিই, জিনিসগুলোকে একটু দেখে ফেলেন, আমাদের কোনো কিছু বাকি নাই, এখানে অবজেক্টসগুলো দেখছি অলরেডি আমরা। দেন এখানে আপনার এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে না, লাগলে আমরা ইউজ করব। দেন ফ্রিজ, এটাও খুব একটা কাজে লাগে না, ঠিক আছে। আচ্ছা জাভাস্ক্রিপ্টে অনেক কিছুই আছে, দেখা গেছে কি আপনার ওই হয়ে গেছে, ডিপ্রিকেটেড হয়ে গেছে, কাজে লাগে না, বা ওইগুলোর বেটার ভার্সন চলে আসছে, ঠিক আছে, স্মার্ট ওয়ে চলে আসছে। আচ্ছা, অবজেক্ট মেথড এই জিনিসগুলো আর দরকার নাই, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। ফাংশনসে চলে যায়, ফাংশনসে এই যে ফাংশনসে আপনার অ্যারো ফাংশনটা আমি এখানে অ্যাড করে দিছি। অ্যারো ফাংশনগুলো একটু রিক্যাপ করেন। ডিফল্ট প্যারামিটার্স, রেস যেটাকে স্প্রেড অপারেটর অলরেডি আমি দেখাই ফেলছি। সেট টাইম আউট, হ্যাঁ, এটাও আমাদের কাজে দিবে। সেট টাইম আউটটা একটু বুঝেন। অপশনাল চেইনিংটা অলরেডি আমরা দেখলাম। ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এটা অলরেডি দেখে ফেলছি। অ্যাসিঙ্ক অ্যাওয়েট মোটামুটি ধারণা পাইলাম, এটার রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ, এটারও ধারণা পাইছি। সো এই জিনিসগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যেতে পারি রিয়্যাক্টে, ঠিক আছে। এখন আমরা রিয়্যাক্টকে আজকেও আমরা কি করব, ইনস্টল করব, ঠিক আছে। সো ওকে, সো এখানে আমাদের অবশ্য ডকুমেন্টেশনে বলে দিচ্ছে যে কীভাবে আমরা ইনস্টল করব। এখানে বাইট ইউজ করে আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই যে আচ্ছা, এটা হলো কি আপনার একদম কি বলে রিয়্যাক্ট ক্রিয়েট অ্যাপ ইউজ করে করতে বলতেছে, বাট এভাবে আসলে করা উচিত হবে না, মানে এভাবে আসলে আমাদের এখন এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এভাবে আসলে কেউ করে না, ঠিক আছে। আমাদের করতে হবে বাইট ইউজ করে, ঠিক আছে। সো রিয়্যাক্ট ক্রিয়েট অ্যাপ ইউজ করে কেউ করে না, আমরা ইউজ করব বাইট। দেন আমরা এক কাজ করতে পারি, আচ্ছা এটাকে আমরা চলে যাই, এখানে চলে যাই, আমরা ভাইটে চলে যেতে পারি। ধরেন আমরা ভাইটে চলে গেলাম, ভাইট প্লাস রিয়্যাক্ট, আচ্ছা ভাইট প্লাস রিয়্যাক্টটা আমার এখানে ইটা ওপেন হয়ে গেছে, এটা না, এখানে তো চলে যাই আমরা ভাইট। ভাইট নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলিং, ওকে, গ্যারি স্টার্টেড। এখান থেকে আমরা রিয়্যাক্টটাকে ওপেন করে ফেলি, রিয়্যাক্ট ডট ডেভ, হ্যাঁ এটা। আচ্ছা, এটা কি ভাইট হলো একটা আপনার বিল্ড টুল, ঠিক আছে, বিল্ড করার টুল। মানে আপনার কাজ ডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে সেটাকে বিল্ড করে আপনার ইউজারের জন্য বিল্ড করা আর কি, ঠিক আছে, অপটিমাইজ করা, এটার জন্য এই টুলটা ইউজ করা হয়। এবং সার্ভারে রান করার জন্য, হ্যাঁ, সার্ভারে লোকাল হোস্টে রান করার জন্য এটা ইউজ হয়। যেমন আমরা এখানে কি ইউজ করতেছি, লাইভ সার্ভার ইউজ করতেছি, ঠিক সেই কাজটা করার জন্য রিয়্যাক্টের ক্ষেত্রে সেই কাজটা করার জন্য আমরা ভাইট ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউজ করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। রিয়্যাক্ট, এই যে রিয়্যাক্ট, আচ্ছা রিয়্যাক্টে চলে যায়, রিয়্যাক্টে হয়তো লার্ন রিয়্যাক্ট এপিআই রেফারেন্সেস, এখান থেকে আপনার রিয়্যাক্টটা কি শিখতে পারবেন। লার্ন রিয়্যাক্টে চলে যান, এখানে এই যে আপনার রিয়্যাক্টটা শিখতে পারবেন। এখন ইনস্টলেশনে চলে যাই আমরা, ইনস্টলেশনে গেলে ও বলবে
ভাইট ইউজ করার জন্যে এখানে বলতেছে রিকমেন্ডেড একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে তারপরে আপনার রিঅ্যাক্ট ক্রিয়েট অ্যাপ ইউজ করতে, ঠিক আছে। সেই জন্য আমাদের রিকমেন্ড করতেছে নেক্সট ক্রিয়েট নেক্সট অ্যাপ, হ্যাঁ নেক্সট জেএস ইউজ করতেছে অথবা ভাইট রিঅ্যাক্ট রাউটার ইউজ করতে সাজেস্ট করতেছে। সেখানে ভাইটের এটা ইনস্টলেশনটা দেওয়া নাই, সো আমরা এটাতে চলে যাই। এই যে ঠিক আছে, সো আমাদের ইউজ করতে হবে রিঅ্যাক্ট ক্রিয়েট লেটেস্ট ভাইট, হ্যাঁ ভাইট লেটেস্ট দিয়ে আমাদের দিতে হবে এই যে টেমপ্লেট, আমাদের অ্যাপ নেম, তারপরে দিতে হবে মানে ড্যাশ ড্যাশ টেমপ্লেট দেন রিঅ্যাক্ট, ঠিক আছে। এভাবে আমাদের এটাকে ইনস্টল করতে হবে। সো এটা একটা এক্সাম্পল দিয়ে দিছে ভিউর জন্য, এটা রিঅ্যাক্টের জন্য যে কোনো কিছুর জন্য আমাদের সেম মানে জিনিসটাকে ফরম্যাটটাকে একই রকম রেখে ইউজ করতে হবে। সো এটাকে যদি আমি একটু নিয়ে যাই কপি করে, এখানে আমি এটাকে লেখার আগে এখানে পেস্ট করি, এখানে পেস্ট করে আগে আমি ঠিক করে নিই, এই জিনিসটা আসবে না, আসবে হলো এইখানে আমার প্রজেক্টের নাম দিতে হবে। প্রজেক্টের নাম দিব ধরেন দিলাম মাই অ্যাপ, এভাবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমার দরকার নাই, দেওয়ার পরে এই যে টেমপ্লেট এটাকে হবে রিঅ্যাক্ট হবে, ঠিক আছে রিঅ্যাক্ট। সো এটাকে জাস্ট কী করতে পারি এখন কপি করে নিতে পারি, কপি করে নিলাম, ওকে। নিয়ে এখন আমরা এইখানে করব না, এটাকে যদি কিছু চেঞ্জ করে থাকি, আমি কি চেঞ্জ করছি একটু দেখি। এখানে আমি জাস্ট এই যে এগুলো হ্যাঁ দেখাইছিলাম, সো এটাকে আমি এক কাজ করি গিটহাবে পুশ করে দিই, হ্যাঁ যে কোনো সাউন্ড আসতেছিল না। এখন শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, শোনা যায় কথা? হ্যালো হ্যালো, আই গেস এভরিথিং ইজ ওকে। শোনা যায়? খায়রুল ভাই আছেন? খায়রুল ভাই আছেন? শোনা জি যায়? ভাই আসছে, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই আসছে। জি ভাই শোনা যায়। জি ভাইয়া এখন শোনা যায়। ও আমার মনে হয় নেটে প্রবলেম, এই যে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল বলতেছে। আচ্ছা, রেকর্ডিংয়ে সুন্দরভাবে যাচ্ছে, সমস্যা নাই। দেখি গেট পুশ করছি তো। ওকে, আমরা ধরেন ও প্লে করে দিই, হ্যাঁ। সো এখান থেকে আমাদের কি আমাদের ফোল্ডারে চলে যাই, ফোল্ডারে গিয়ে এখানে ধরেন আমরা লার্নিং ব্রিক নামে একটা কালকে গত ক্লাসে অ্যাপ ক্রিয়েট করছিলাম, রাইট। সো আজকে আমরা নতুন আরেকটা অ্যাপ ক্রিয়েট করতে চাই, সেটা ধরেন আমরা দিয়ে দিতে পারি ধরেন নিউ, যে কোনো একটা দিলাম। আজকে কত তারিখ? আজকে ধরেন 10 তারিখ 7, ঠিক আছে। 10/7/25 দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করছেন? লাস্ট ক্লাসে যে দেখাই দিয়েছিলাম, বলেন। আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে বেশি বেশি, বুঝতে পারছি আপনারা ফাঁকিবাজি করেন অনেক।
ওকে, সো এখানে আমরা দেখেন একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটা ভিএস করে ওপেন করে ফেললাম এবং টার্মিনালটা ওপেন করছি। এখন এখানে আমাদের যে কমান্ডটা আমরা মাত্র বানাইলাম, ঠিক আছে, কমান্ডটা কীরকম হবে, npm create void @latest my app, এটা হলো আমার প্রজেক্টের নাম, ঠিক আছে, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। দেন ড্যাশ ড্যাশ টেমপ্লেট রিয়াক্ট, ওকে, দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দিলে ও আমাকে অনেকগুলো কোশ্চেন করবে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। এখানে প্রথমেই বলতেছে ওকে টু প্রসিড, যদি আপনি ওকে হয় তাহলে ওয়াই দিতে হবে। তারপর এখানে বলতেছে প্যাকেজ নেম, আমি দিছি মাই নেম, ঠিক আছে, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, ধরেন মাই রিয়াক্ট অ্যাপ দিতে পারি, ঠিক আছে। এরপরে ভ্যানিলা, সরি এটা ভ্যানিলা না তো, রিয়াক্ট আসছিল এখানে, দেখে যাব কিভাবে। আমি কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে আবার আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার এটাকে চালাই। আচ্ছা, এখানে দিব আমি মাই রিয়াক্ট অ্যাপ, দেন এখানে বলতেছে ভ্যানিলা, এখানে রিয়াক্ট বেছে দিতে হবে, রিয়াক্ট, ঠিক আছে, উপর থেকে নিচে নিয়ে আসতে হবে, রিয়াক্ট দিতে হবে। দেন টাইপ স্ক্রিপ্ট দেওয়া আছে, এটাকে দিতে হবে জাভা স্ক্রিপ্ট। দেন এটা হয়ে গেছে, এই যে মাই অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি ওখানে ফার্স্টে মাই অ্যাপ লিখছিলাম, তার মানে ফোল্ডার নেমটা হয়েছে মাই অ্যাপ এবং প্যাকেজ ডট জেসনে আমাদের প্যাকেজ নেমটা হয়েছে আপনার মাই রিয়াক্ট অ্যাপ, ঠিক আছে। তো দুইটা একই রকম রাখতে পারেন, সমস্যা নাই। সো এবার আমার কিন্তু ইনিশিয়ালি যেই মানে ইটা প্যাকেজ ডট জেসনটা সেটা ক্রিয়েট করে দিছে, আর ভাইটের কিছু ডিফল্ট যে ফোল্ডার স্ট্রাকচার সেটা ক্রিয়েট করে দিছে, হ্যাঁ, রিয়াক্টের জন্য। তো এখন এখানে প্যাকেজ ডট জেসনে যেই ফাইলগুলোর নাম লেখা আছে বা যে প্যাকেজগুলোর নাম লেখা আছে এগুলো কি আপনার নোড.জেএসের প্যাকেজ, ঠিক আছে, যেমন রিয়াক্ট আছে নোড.জেএসের একটা প্যাকেজ বা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, হ্যাঁ, এটা নোড.জেএসের প্যাকেজ আকারে আসছে, ঠিক আছে। এবং রিয়াক্ট ডম এটাও নোড.জেএসের একটা প্যাকেজ, ঠিক আছে। এখানে আপনার ESLint এই জিনিসগুলো নোড.জেএসের প্যাকেজ, ঠিক আছে। সো প্যাকেজের নাম লেখা আছে, এখন আমি যদি এটাকে ইনস্টল করি তাহলে আমার এখানে নোড মডিউলস নামে একটা ফোল্ডার চলে আসবে, ঠিক আছে। সো ইনস্টল করলে নোড মডিউলস ফোল্ডারের ভিতরে সব আমার প্যাকেজগুলো npm প্যাকেজগুলো থাকে। এখানে আমি npm i দিতে পারি অথবা npm ইনস্টল দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সরি, আমার ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, এখানে আসলে কোনো মানে প্রজেক্ট ইনিশিয়েট করা নাই ও বলতেছে, ঠিক আছে। দেখেন এই যে প্যাকেজ ডট লগ ডট জেসন বানাই ফেলছে আমাকে, আমি যখন এটা রান করছি, এটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। দেখেন এই যে এখানে আমার এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে, npm এটা তৈরি করে ফেলছে। সো এখানে আমাদের ফোল্ডারে চলে যেতে হবে, সিডি দিয়ে আমি মাই অ্যাপে এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে তারপরে আমি আবার কমান্ডটা চালাবো, কিন্তু এই যে উপরে npm ইনস্টল। দেন এখানে কিন্তু আমার দেখবেন একটা নোড মডিউলস নামে একটা ফোল্ডার চলে আসবে, এর ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট যত প্যাকেজ আছে ওই প্যাকেজ যেগুলো প্যাকেজ আমরা ইনস্টল করব সেই প্যাকেজগুলো আমরা ওখানে থাকবে, এবং এছাড়াও এক্সট্রা অনেক প্যাকেজ ওটার ভিতরে থাকে। তাই যখন আমরা গিটহাবে দিব, গিটহাবে যখন আমরা পুশ করব কোডটাকে, তখন আমরা এই গিট ইগনোরের ভিতরে আমাদের বলে দিতে হবে এই যে নোড মডিউলস, হ্যাঁ, গিট ইগনোর মানে কি, গিটহাবে নোড মডিউলসটা যাবে না, কারণ গিট নোড মডিউলসটা অনেক বড়, এটার ভিতরে যে একবার ঢুকবে সে হারায় যাবে। এটা আসুক দেখাচ্ছি। সো আমার নেটটা স্লো হওয়ার কারণে আমার মনে হয় টাইমটা বেশি নিচ্ছে ইনস্টল করতে। ওকে, দেখেন এই যে এখানে নোড মডিউলস চলে আসছে, হ্যাঁ, স্টিল হচ্ছে, বাট নোড মডিউলস নামে একটা ফোল্ডার যেটা বলছিলাম সেটা কিন্তু চলে আসছে। দেখেন ESLint যতগুলো ছিল এখানে, ESLint এন্ড অনেক কিছু, রোল আপ টাইপস, চক, ব্রাউজার লিস্ট, কনভার্ট সোর্স ম্যাপ, অনেক কিছু।
এর ভিতরে রিঅ্যাক্টও পাবেন আপনি, নিচে দিকে গেলে এই যে রিঅ্যাক্ট পাবেন, এই যে রিঅ্যাক্ট রম, রিঅ্যাক্ট রিফ্রেশ, রিঅ্যাক্টের কতগুলো প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করতে পারবো। এই যে ভাইট, অনেকগুলো প্যাকেজ। আচ্ছা, এখানে আমরা একটু চলে যাই যে app.jsx যেটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে চলে যাই। এখানে এই যে app.jsx এর ভিতরে একটা ডিফল্ট আপনার তৈরি করে ফেলছে ওরা, একটা প্রজেক্ট তৈরি করে দিয়েছে সেট কাউন্ট দিয়ে। এই যে সেট কাউন্ট মানে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে দেখেন, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আপনার কাউন্ট এবং সেট কাউন্ট, আপনি এখানে যে নামটা দিবেন সেই নামে আপনার এইখানে বেসিক্যালি দুইটা কি বলতেছে এখানে এরর, কি এরর, could not read package.json, তো এখানেই আছে। আমার এটা নেটের প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এরপর হয়ে গেলে npm run dev দিব, যদি দেখি আমি এটা হয়েছে কিনা, মানে প্রবলেমটা কোথায়। npm run create byte is not my app এর ভিতরে আছি। আচ্ছা, এটা কাজ হয় নাই। সো আমরা এক কাজ করি, এখানে যেহেতু আমার নেটের প্রবলেম, সো আমি আগের যে প্রজেক্ট আছে সেটা ওপেন করে ফেলি। সেটা ওপেন করে আপনাদেরকে আমি একটু কিছু জিনিস বুঝাই দেই এবং নেক্সট ক্লাসে এগুলো আপনারা করবেন। সো আমরা রিঅ্যাক্ট ইনস্টল করতে পারবো ওইভাবে, জাস্ট npm i অথবা npm ইনস্টল দিলে অটোমেটিক সব ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। হয়ে গেলে আপনার ওই যে ওরকম একটা রিঅ্যাক্ট অ্যাপ আপনার ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সো লাস্ট ক্লাসে অ্যাপটা ক্রিয়েট হওয়ার পরে আমরা একটা কম্পোনেন্ট বানাইছিলাম, হেডার কম্পোনেন্ট। ঠিক আছে, এই যে এখানে দেখেন আমরা একটা কম্পোনেন্টস ফোল্ডার বানাইছি। এখানে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ইমেজেস নিয়ে আসছিলাম অনেকগুলো, এবং একটা কম্পোনেন্টস বানাইছি। ঠিক আছে, সো এখানে আজকে আমরা দেখব ফোল্ডার স্ট্রাকচার। ঠিক আছে, ফোল্ডার স্ট্রাকচার দেখব। এখন এখানে দুই ধরনের ফোল্ডার স্ট্রাকচার হয়। আপনি যদি দেখা গেছে ভ্যানিলা সিএসএস অথবা কোর সিএসএস দিয়ে কাজ করেন, হ্যাঁ ওকে ঠিক আছে। সো হ্যাঁ, আমরা যদি মানে স্টাইল সে কি বলে ভ্যানিলা সিএসএস যেটা বা কোর সিএসএস দিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা হবে একরকম। আর যদি আমরা দেখা গেছে টেলউইন সিএসএস দিয়ে কাজ করি, তাহলে ফোল্ডার স্ট্রাকচারটা হবে একটু ভিন্ন। ঠিক আছে, সো আমরা ধরেন এখন আপাতত আমরা ধরেন ডাইরেক্ট সিএসএস দিয়ে কাজ করব। ঠিক আছে, সিএসএস দিয়ে যদি কাজ করি আমরা কি করব, এখন অনেকগুলো এরর দেখাচ্ছে। আর সমস্যা নাই, যেহেতু যেগুলো আমরা ইউজ করি নাই সেগুলো এরর দেখাচ্ছে, যেগুলো আমরা ইউজ করব না সেগুলো এরকম লাল হয়ে থাকবে। আচ্ছা, সমস্যা নাই। সো এখানে আমাদের ফোল্ডার তৈরি করে ফেলতে হবে। একটা হলো পেজেস, আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলবো, নাম দিব পেজেস। পেজেস দেন এর ভিতরে আমাদের যেহেতু আমরা কি করব, আমরা যেহেতু সিএসএস কাস্টম সিএসএস ইউজ করব, তাই আমাদের প্রত্যেকটা পেজের জন্য আমরা ফোল্ডার তৈরি করে ফেলবো আগে। ঠিক আছে, ধরেন আমরা ফার্স্টে করব হোম পেজ। হোম পেজের জন্য ফোল্ডার নেমটা দিব কি, এইচটা ক্যাপিটাল লেটার দিব, দেন আমরা হোম লিখবো। হোম লিখে একটা এন্টার দিয়ে আমাদের একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। এর ভিতরে হোমের ভিতরে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে সেম নামে, ফোল্ডার নেম এবং ফাইলের নেম যেন সেম হয়। ঠিক আছে, হুবহু। সো .jsx লিখবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং JSX ফাইল, এন্টার দিব। দেওয়ার পরে এখানে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব
সো এক্সটেনশনটার নাম হলো আপনার আমি বলে দিচ্ছি, এই যে রিয়্যাক্ট এক্সটেনশন প্যাক। এই রিয়্যাক্ট এক্সটেনশন প্যাকটা যদি ইনস্টল করেন তাহলে এর সাথে সাথে অনেকগুলো আপনার এক্সটেনশন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। কি কি এক্সটেনশন হবে, এই যে দেখেন, ESLint হবে, জাভাস্ক্রিপ্ট ES6 স্নিপেটস এটা হবে, সার্চ নোড মডিউলস এটা হবে, npm ইন্টেলিজেন্স এটা হবে, পাথ ইন্টেলিজেন্স এটা হবে। হ্যাঁ, অটোমেটিক এগুলো ইনস্টল হয়ে যাবে। এটাকে ইনস্টল করে ফেলবেন, সবগুলো হয়ে যাক, সমস্যা নেই। হয়ে গেলে এক্সট্রা আর কি আছে, টেলউইন CSS এটা এখন আমাদের তো দরকার নাই। রিয়েক্ট কোড কম্পোনেন্টস এটা এখানে আছে। আর এগুলো ইনস্টল করলেই হবে, ঠিক আছে, এগুলো ইনস্টল করলে এগুলো ইনস্টল করে ফেলেন। আচ্ছা, অটো রিনেম এগুলো যদি আপনাদের না থাকে করে ফেলতে পারেন, অটো ট্যাগ, ক্লোজিং ট্যাগ, অটো রিনেম ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে তাহলে ফোল্ডার বানাই ফেললাম, দেন আমরা করে ফেললাম। তো ওই রিয়্যাক্ট এক্সটেনশন প্যাক ওটাকে যদি ইনস্টল করে দেন, এটাকে ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে এই যে RSC, হ্যাঁ, RSC লিখলে আপনি একটা শর্টকাট পাবেন। এটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার একটা ডিফল্ট আপনার কি হবে, একটা রেডিমেড ফাংশন তৈরি হয়ে যাবে অটোমেটিক। RSC দিলে আপনার রিয়্যাক্টের একটা এই অ্যারো ফাংশন, হ্যাঁ, অ্যারো ফাংশন তৈরি হয়ে যাবে। এবং এই ফাংশনটা দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়েছে। হ্যাঁ, এক্সপোর্ট আবার এখানে দুই প্রকার, একটা হলো পুরা একটা প্যারেন্ট একটা ফাংশন যেটা আপনার এক্সপোর্ট ডিফল্টভাবে এক্সপোর্ট হবে, আরেকটা হলো আপনি চাইলে একটা ছোট ছোট ফাংশন আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। এটা আমরা ফার্দার আমরা আরও দেখব না, পরে, সমস্যা নাই। আচ্ছা, এই ফাংশনটা আপনার ইনিশিয়ালি RSC দিয়ে ট্যাব দিলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কি আপনার একটা অ্যারো ফাংশন এখানে রিটার্ন করতেছে, JSX রিটার্ন করবে, আর এখানে আপনার যত জাভাস্ক্রিপ্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লেখার এখানে লিখব, ঠিক আছে, অথবা যত জাভাস্ক্রিপ্ট লেখার এখানে লিখব, আর যত JSX লেখার আমরা এখানে লিখব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এগুলো কিন্তু একটা কম্পোনেন্ট, ঠিক আছে, যেটা আমরা পেজেসের ভিতরে দিছি এটাও কিন্তু একটা কম্পোনেন্ট। সো এরকম যেহেতু আমরা হোম পেজ, এবং হোম পেজে আমরা স্টাইল করার জন্য আমাদের আরেকটা CSS ফাইল লাগবে, সেটার নাম হবে, ধরেন এটার নাম দিব আমরা home.css, ঠিক আছে, হোম, সেম নাম দিতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, হ্যাঁ, home.css। ওকে, দিয়ে আমরা এখানে এই ফোল্ডারের ভিতরে এটাকে আমরা দিয়ে দিলাম। দেন এই হোম পেজের যত CSS আছে আমরা ওইটাতে লিখব, ঠিক আছে। সো এখানে আমাদের কানেক্ট করে দিতে হবে, এই যে ইম্পোর্ট home.css, এভাবে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ক্লাস নেম দিছে হোম, দেখেন আমাদের এটা কি কানেক্ট হয়েছে কিনা সেটা একটু আমরা চেক করে ফেলতে পারি। আচ্ছা, এটা ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, এখন আমরা একটু CSS লিখে চেক করব যে এটা কি কানেক্ট হয়েছে কিনা। সো ওয়েলকাম টু দ্য হোম পেজ, হ্যাঁ, এই লেখাটা এখানে আসছে হোম পেজ। সো এই হোম পেজটা আসলে কি পেজ ফোল্ডারের ভিতরে আছে, এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা নাই। আমাদের প্রত্যেকটা পেজ এই অ্যাপ যে পেজটা আছে, যে অ্যাপ কম্পোনেন্টটা আছে এটার ভিতরে কানেক্টেড অবস্থায় থাকতে হবে, তাহলেই আমরা ওই পেজটাকে দেখতে পারবো ব্রাউজারে, না হলে দেখতে পারবো না। এখন আমি এই অবস্থায় যদি ব্রাউজারে যাই, আমি এখানে দিলাম npm run dev, আমাদের লোকাল হোস্ট সার্ভার রান হবে, এই আমার সার্ভার রান হচ্ছে কোথায়, লোকাল হোস্ট 5173 নাম্বার পোর্টে, ঠিক আছে, আমাদের লোকাল হোস্ট রান হচ্ছে। দেখেন এই আমাদের রিয়্যাক্ট অ্যাপটা রান হচ্ছে। দেখেন এখানে কি যে আমার নামটা দেখাচ্ছে, মানে আমি যে মাত্র যে ওয়েলকাম দিলাম, হ্যাঁ, ওয়েলকাম লেখাটা লিখলাম, হোম পেজ বানাইলাম, সেটা কিন্তু এখানে আসতেছে না। কারণ কি, এটা বাই ডিফল্ট এই main.jsxটা এই HTML এর সাথে কানেক্ট করা, বেসিক্যালি কি এই HTMLটাকে রান করতেছে, ঠিক আছে। আপনার প্রজেক্টটা কি লোকাল হোস্ট রান করতেছে HTML-কে, এই HTML রান করতেছে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে, ঠিক আছে। দেখেন এখানে টাইপ দেওয়া আছে কি মডিউল, মানে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো আমরা। আর এটা এটা কানেক্ট করা আছে কি আপনার
এই HTML এর সাথে কানেক্ট করা আছে। এই main.jsxটা, main.jsx কোনটা, এই যে এটা, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা যাই, দেখেন আমরা এই ফাইলে চলে যাব, ঠিক আছে। তার মানে এই ফাইলটা আমার এখানে কানেক্ট করা আছে। তার মানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা রান হচ্ছে সেটা হলো এই ফাইলটা, ওকে। বাট এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আবার একটা কম্পোনেন্ট রান করতেছে, সেটা কি, এই অ্যাপ কম্পোনেন্টটা, ঠিক আছে। এই অ্যাপ কম্পোনেন্টটা রান করতেছে। তার মানে কি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ কম্পোনেন্টে চলতেছে। তার মানে এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে যা থাকবে আমরা তাই দেখতে পারবো। এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে যা থাকবে না তা আমরা দেখতে পারবো না, ঠিক আছে। অথবা এই main.jsx এর ভিতরে যা থাকবে তাই আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখন main.jsx এর মানে এটার স্ট্রাকচারের নিয়মটা হলো যে main.jsx এ আমরা বেশি কিছু রাখবো না, জাস্ট অ্যাপ কম্পোনেন্টটা রাখবো, আর কিছু জিনিস ছোটোখাটো জিনিস রাখতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। বাট অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আমাদের সকল পেজ থাকবে, সকল কম্পোনেন্টস থাকবে, ঠিক আছে। সো এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে চলে যাই, আসার পরে দেখেন এই যে app.jsx এর ভিতরে চলে আসছি। এখানে দেখেন হেডার রিটার্ন করতেছে, আর কিছু কিন্তু রিটার্ন করতেছে না। তার মানে আমার যে হোম পেজটা আছে সেটা কিন্তু কাজে আসতেছে না, সেটা কিন্তু এখানে রিটার্ন করতেছে না, ঠিক আছে। সো এখন এখানে আমি যদি বলি যে ভাই তুমি হেডারটা রিটার্ন করতেছো, ঠিক আছে, সাথে আমার হোম পেজটাও রিটার্ন করো। আমি একটু এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা এই যে এমটি, এটাকে বলে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। সো রিঅ্যাক্টের মানে রিটার্নের যে বিষয়টা, রিটার্ন হবে যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। মানে সব এলিমেন্টকে একটা এলিমেন্ট তৈরি করে আপনাকে রিটার্ন করতে হবে। এটা হলো আপনার এই রিঅ্যাক্টের মানে ফাংশনের নিয়ম, না হলে এটা এরর দিবে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের এই রিঅ্যাক্ট তৈরি করে দিছে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট, মানে একটা খালি একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে দিছে। এটা কি স্মলার দেন অ্যান্ড গ্রেটার দেন, স্মলার দেন স্ল্যাশ দেন গ্রেটার দেন, ঠিক আছে। তার মানে ট্যাগ নেমটা যেভাবে লিখি, শুধু নামটা নাই, নামটা বাদে বাকিগুলো, ঠিক আছে। আমরা চাইলে ডিভ লিখতে পারি, আমরা চাইলে শুধু ফ্র্যাগমেন্টটাও লিখতে পারি, ঠিক আছে। দুইটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা ফার্স্টে হেডারটাকে কল করে নিই। হেডার কি একটা কম্পোনেন্ট, ঠিক আছে। কালকে আমরা এই যে হেডার কম্পোনেন্টটা কল হয় নাই, দেখেন, হ্যাঁ হেডার কম্পোনেন্টটা কল হয় নাই। সো আপনার ওই এক্সটেনশনটা ইনস্টল করলে আপনারা এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। দেখেন এইখানে হেডার কম্পোনেন্টসটা কোথায় আছে, কম্পোনেন্টসের ভিতরে এই যে header.jsx, এটাকে সেভ করে এখানে এসে দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্ট ডিফল্ট করলে আপনার যখন ইম্পোর্ট করবেন তখন আপনার এইভাবে ইম্পোর্ট হবে, ঠিক আছে। দেখেন এখানে হেডার ফ্রম কম্পোনেন্ট। আর যদি এটা নেম এক্সপোর্ট হয়, মানে এই কনস্টের আগে এক্সপোর্ট লেখেন, তাহলে এটা হবে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। এটা ফার্দার আমরা আরও দেখব যে দুইটার মধ্যে তফাৎ কী বা দুইটা কীভাবে করতে পারি। সো এই যে দেখেন হেডার লিখছি, হেডার লেখার পরে এখানে আমরা এখন একটা স্পেস দেই, দেওয়ার পরে এটা আচ্ছা এটার এখানে ইম্পোর্ট করা আছে, এর জন্য আর হচ্ছে না। সো এখন আবার ওটা কেটে দিলাম, এখন আবার স্পেস দেই, এখন আমার ইম্পোর্ট হওয়ার কথা, আসতেছে না কেন। আমি আবার একটু হেডার যাই, হেডারে গিয়ে একটা সেভ দিয়ে আসি, দেন আবার আমি হোমে চলে আসি, হোম না অ্যাপে চলে আসি, অ্যাপে এসে এবারে কন্ট্রোল স্পেস দিলাম, আসার কথা, আসতেছে না। যাই হোক আমার এখান থেকে তাহলে ম্যানুয়ালি ইম্পোর্ট করে ফেলি। দেখেন আমার এখানে ইম্পোর্ট করতে হবে এই যে হেডার ফ্রম কম্পোনেন্টসের সিটা কিন্তু বড় হাতের, সো এখানে লিখতে হবে বড় হাতের কম্পোনেন্টস, অথবা এই জিনিসটাকে পুরোটা কেটে দিয়ে আমি এখানে স্পেস দিই, এই যে কম্পোনেন্টস দেন স্ল্যাশ দেন হেডার, ঠিক আছে, দ্যাটস ইট। এখন ঠিক আছে। এখন যদি আমরা দেখি আমাদের এটা কিন্তু রান করতেছে, এখন হেডার রান করতেছে, হেডারের সাথে সাথে আমি চাচ্ছি যে আমাদের হোম যেটা সেটাও রান করবে, হোম। এই যে দেখেন এটা ইম্পোর্ট হচ্ছে। সো এটা কি বলতেছে .pages/home, মানে পেজেস থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে। দেন আমি এটা স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, দেন আমার এই হোম পেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। দেখেন এই যে ওয়েলকাম টু দ্য হোম পেজ চলে আসছে, ঠিক আছে। হেডারের পরেই আমার এটা চলে আসছে, ওকে। সো আমরা কিন্তু একটা কম্পোনেন্ট বানাই ফেললাম, ঠিক আছে। এই কম্পোনেন্টের ভিতরে আমাদের এই যে সিএসএসটা কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা দেখলাম।
এবং সিএসএসটা কাজ করতেছে না। তো আমরা এই ক্লাসটাকে ধরে দেখেন ক্লাস নেমটা লেখার সময় কিন্তু আমরা এই যে ক্লাস ক্যামেল কেস দিয়ে নেম লিখবো, এটা হলো আমার জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্টের ভিতরে ক্লাস নেম লেখার নিয়ম। ওকে, দেন আমরা এখানে চলে যাব হোম ডট সিএসএসে গিয়ে আমরা ডট ক্লাস, এখন আমরা যেভাবে স্টাইল ডট সিএসএসের ভিতরে সিএসএস লিখি ঠিক সেভাবে আমরা এখানে সিএসএস লিখবো। ঠিক আছে, ধরেন এটা ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ না আমরা এটা কালার দিব। ঠিক আছে, সো কালার দিতে পারি রেড। ওকে, রেড অথবা যেহেতু এটা আছে এটা দিতে পারি এই কালারটা। হ্যাঁ, দিলে এই যে দেখেন সুন্দর একটা কালার। ঠিক আছে, তার মানে আমাদের সিএসএসটা কিন্তু পাচ্ছে। সো আপনাদের আজকে মনে করতেছি এই পর্যন্তই থাক। আপনাদের নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য যেটা অ্যাসাইনমেন্ট সেটা হলো আপনার আমি যেটা দেখাইছি এই যে প্রি রিকুইজিট, এই যে এই পেজটার ভিতরে যা যা মেনশন আছে সবগুলো জিনিস একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে মানে সবগুলোর যে কোডগুলো আছে এই কোডগুলো, হ্যাঁ, এই কোডগুলো যেন লেখা থাকে, মানে এগুলো যে আপনি প্র্যাকটিস করছেন সেটার একটা প্র্যাকটিস ফাইল আপনি অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ফার্স্টেই আমি অ্যাসাইনমেন্ট দেখব যে কে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে। ঠিক আছে, এবং এটার একটা রিপোর্ট আমি অফিসে দিব যে এই স্টুডেন্টগুলো অ্যাসাইনমেন্ট করে, এই স্টুডেন্টগুলো অ্যাসাইনমেন্ট করে না। ঠিক আছে, সো ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে আপনাদের এই ফাইলটাকে পুরোটাকে আপনার প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আপনি সাবমিট করবেন, শুধু জাভাস্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে, এটা আপনি গিটহাবে পুশ করে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিতে পারেন অ্যাসাইনমেন্ট শিটে, এবং আপনার একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে, একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবেন, সিম্পল একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। এই দুইটা কাজ আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার?